লার্ন ইসিজি ওই গ্রুপটাতে আছে? এখন এই হতেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে আসল। আপনি দেখেন, গ্রুপে দেখেন, গ্রুপে দেখেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। জি শুনতে পাচ্ছি। জি, তো আপনারা তো সবাই মোটামুটি সিসিআর একাডেমির সাথে সবাই পরিচিত আছেন। তো আমরা অ্যাকচুয়ালি সিসিআর একাডেমি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল নাসির স্যারের পরামর্শক্রমে আমরা 2021 সালের জুন মাসে শুরু করি, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক পরিচালক। তো আমরা সবগুলোতে একটা ধারাবাহিক একটা সিরিজ নিচ্ছিলাম, লিখে যাচ্ছি। হাইপারটেনশন সিরিজ, ডায়াবেটিস সিরিজ, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিরিজ, ক্লিনিক্যাল ফার্মাকোলজি সিরিজ, এরকম প্রায় আমাদের 20 থেকে 25টা সিরিজ আমরা মোটামুটি শুরু করেছি। এর মধ্যে সিসিআর এবং সিএমএস একসাথে কাজ করে যাচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের উপর। তো এরপরে যখন আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের উপর যখন কাজ করতেছি, সবাই রিকোয়েস্ট করতেছে, প্রায় আমাদের কাছে মোটামুটি 1000-এর উপরে প্রায় পার্সোনাল মেসেজে আসছে যে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিরিজ শুরু করার জন্য। তো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট শুরু করতে হলে আমাদের সর্বশেষ যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ইসিজির বেসিক কনসেপ্ট আমাদেরকে থাকতে হবে, ইলেকট্রোলাইটের বেসিক কনসেপ্ট আমাদেরকে থাকতে হবে, ফ্লুইড ম্যানেজমেন্ট, শক ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক্স, চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স, এগুলো বেসিক কনসেপ্ট থাকতে হবে। তো এর মধ্যে যদিও আমাদের অ্যান্টিবায়োটিক্স বা আদার্স যে টপিকস গুলো আছে এগুলো যদি লিখে করা সম্ভব হলেও ইসিজিটা কিন্তু গ্রুপে লেখা সম্ভব হয় না। সেই কারণে আমরা যেগুলো একবারে ক্রিটিক্যাল, মানে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয় যেগুলোর মধ্যে, আমরা সেগুলোর জন্য একটা অনলাইন সেশনের আয়োজন করেছি। তো সিএমএস থেকে আমাদের অনলাইন প্রায় আমাদের সিএমএস এর যিনি মেন্টর ডক্টর মোহাম্মদ ইলিয়াস ভাইয়া, তো ভাইয়া এরপরে আমরা মোটামুটি অনলাইন কিছু সেশন শুরু করেছি। এর মধ্যে আমাদের যে সিএমএস, যেটা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উপর, আমাদের মেন্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইলিয়াস ভাইয়া, তো ভাইয়া তো মোটামুটি প্রায় 77 ক্রিটিক্যাল কেয়ারের উপর বই লিখেছেন, 77টা শর্ট বুক লিখেছেন। এর মধ্যে প্রতি মাসে আমাদের 3 থেকে 4টা কোর্স চলতেছে অনলাইনের মধ্যে। তো এর ইসিজি কোর্সটাও আমাদের অনেকটা দরকার। তো ইসিজি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদের বেসিক কিছু কোর্সের দরকার। দেখা যাচ্ছে যে অনেকেই মানে অ্যাডভান্স লেভেলে যেতে পারতেছে না বেসিক না বোঝার কারণে। তো যদি আমরা ইসিজি যদি আমরা বেসিকটা বুঝতে পারি তাহলে অ্যাডভান্সটা বোঝা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো ইসিজি বেসিকটা বোঝার জন্য আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের ইসিজির থেকে তো আমরা অনেকেই খুব জটিল মনে করি। তো ইসিজি কে জটিল মনে করার কিছু নাই। ইসিজিটা সম্পূর্ণ একটা ম্যাথের মতো, মানে আমরা যেরকম ক্লাস 9-10-এ যেমন ম্যাথ পড়েছি, তো ম্যাথ যেরকম আমরা কিছু সূত্র মুখস্থ করলে যেমন সম্পূর্ণভাবে মনে রাখা যায়, এরকম ইসিজিটাও জাস্ট ম্যাথমেটিক্যাল কিছু টার্মের মতো কিছু জিনিস যদি আমরা মনে রাখতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে বাকি সবগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো সেজন্য আমরা ইসিজি কোর্সটাকে আমরা বাংলাতে সাজিয়েছি। এখানে লেকচার গুলো আমরা বাংলাতে লিখেছি। তার কারণ হচ্ছে যে যখন আমরা মুখে শুনবো, মানে কানে যখন আমরা শুনবো, চোখে যখন আমরা দেখবো, তখন এটা আমাদের জন্য খুব, আমাদের নিউরন গুলো ভালোভাবে অ্যাক্টিভেটেড হবে এবং এটা আমাদের জন্য সব সময় আমাদের মনে থাকবে। সেই জন্য আমরা বাংলাতে লিখেছি। ফেসবুক বুকটা এখানে দিয়ে
আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইসিজি ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি। তো এখানে আমরা আজকে ইসিজি বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের এখানে অনেক বিগিনার আছে যারা 4th ইয়ার 3rd ইয়ার স্টুডেন্ট। আমাদের জানুয়ারি ব্যাচে আমরা টোটাল 130 জনকে আমরা সেশন নিয়েছি। তো জানুয়ারি ব্যাচে আলহামদুলিল্লাহ 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল, তারাও মোটামুটি এখন এমআই ডায়াগনোসিস করতে পারে, ইসকেমিয়া ডায়াগনোসিস করতে পারে, হার্ট ব্লক ডায়াগনোসিস করতে পারে। তো আমরা একবারই বেসিক থেকে শুরু করেছি। আমাদের 4টা থেকে 5টা আমাদের বেসিক ক্লাস হবে এবং 5টা আমাদের অ্যাডভান্স ক্লাস হবে। তো বেসিক ক্লাসের মধ্যে আমরা ইসিজি সবকিছু একটু টাচ করতে চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে ইসিজি ইজ নাথিং, মানে খুবই ইজি। আবার ইসিজি এতটাই ইজি না, ইসিজি আসলে জটিল, সবসময় আমাদের প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমাদের যে ভয়টা আছে, আশা করি বেসিক ক্লাস করলে ইসিজির আমাদের ভয়টা আমাদের ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমরা বেসিক ক্লাসের মধ্যে আমরা ইসিজির যে লিড গুলো আছে, এগুলো আছে, আমরা এগুলো সব আলোচনা করব। আমরা যেটা আলোচনা করব না সেটা হচ্ছে মানে ফিজিওলজি, মানে আমাদের লিড গুলো কিভাবে হচ্ছে, এটা যে প্যাথোফিজিওলজি, এটা আমরা বেসিক ক্লাসের মধ্যে আলোচনা করব না। কারণ হচ্ছে যে এখানে যে অ্যাকশন পটেনশিয়াল বা আরো যাই কিছু আছে, ওগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে ইসিজি 3 মাসও শেষ করা যাবে না। আমাদের যেটা দরকার, ইমার্জেন্সিতে আপনি মনে করেন বসে আছেন, একটা ইসিজি দেখে আপনি যে কিভাবে বুঝতে পারবেন, ডায়াগনোসিসটা কিভাবে বুঝতে পারবেন, ওই বেসিক কনসেপ্টটা ধরাই দেবো, যাতে করে ইনশাআল্লাহ আপনারা যে কোনো বই পড়লে নিজেরা যেন পড়তে পারেন। আর ইসিজি অ্যাকচুয়ালি একবার ইয়া করে শেষ করা যায় না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। যদি আমরা দেখি যে ইসিজি অ্যাকচুয়ালি কাকে বলে, তো আমরা এটা ফিজিওলজিতে সবাই পড়েছি যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটা কোনো গ্রাফের মাধ্যমে প্রকাশ করাকে ইসিজি বলে। এখন আমরা একটা ইসিজি মেশিন তো আপনারা সবাই দেখেছেন। তো ইসিজি মেশিনের মধ্যে আমরা যখন একটা পেশেন্টকে দেখি, যে পেশেন্টের গায়ের মধ্যে আমরা দেখি কিছু কিছু জিনিস বসানো হচ্ছে। তো এই পেশেন্টের গায়ের মধ্যে যে এগুলো লাগানো হয়, যে ডিভাইস গুলো লাগানো হয়, ডিভাইস গুলোকে ইলেকট্রোড বলে। হ্যাঁ, তো একটা ইসিজি করার সময় লিম্ফের মধ্যে যে নব গুলো স্থাপন করা হয় সেগুলো ইলেকট্রোড বলে। বুকের উপর 6টা ইলেকট্রোড বসানো হয় এবং 2 হাতে 2টা, 2 পায়ে 2টা, টোটালি 10টা ইলেকট্রোড বসানো হয়। তাহলে আমরা যেগুলো বসাই, মানে পেশেন্টের গায়ে যে ডিভাইস গুলো লাগাই, এটাতে আমরা অনেকে কনফিউজড হয়ে যায় অনেক সময়, যে লিড বলে থাকি। লিড না, এগুলোর নাম হচ্ছে ইলেকট্রোড। তাহলে ইসিজি পেপারে 2টা ইলেকট্রোডের মধ্যবর্তী যে ভোল্টেজ ডিফারেন্স যে রেখাচিত্রের সাহায্যে দেখা যায়, তাকে লিডস বলে। আমি সবাইকে বলেছিলাম যে সবাই একটা ইসিজি পেপার হাতে নিয়ে রাখবেন যারা একবারই বিগিনার। তো এখানের মধ্যে যে আমরা রেখাচিত্রগুলো দেখি, এগুলোকে কি বলে? লিডস বলে। ইসিজিতে চেস্টের মধ্যে যে 6টা ইলেকট্রোড বসানো হয়, এগুলো দ্বারা আমাদের হার্টের অ্যাক্টিভিটি দেখানো হয়। সেখানের মধ্যে B1 থেকে B6, B1, B2, B3, B4, B5, B6, 6টা ইলেকট্রোড থাকে। 6টাতে আমাদের মার্কিং করা থাকে এবং নাম্বার দেওয়া থাকে। তো এই 6টা আপনারা যদি দেখেন যে কোথায় বসানো হচ্ছে, যে আমাদের যে V1টা বসানো হচ্ছে যে আমাদের যদি ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে আমাদের V1টা বসানো হচ্ছে। আপনারা যখন ইমার্জেন্সিতে আপনারা যখন ইমার্জেন্সিতে কোনো সবাই একটু চুপ করে, যখন আমরা 6টার মধ্যে আমরা প্রথম যেটা আছে এটা আমরা বসাবো V1টা রাখা হয়। যেটা বলতে চাইছিলাম, আপনি ইমার্জেন্সিতে ডিউটি করতেছেন, এখন সেখানের মধ্যে মেশিন আছে কিন্তু কোনো স্টাফ নাই। এজ এ ডক্টর সেক্ষেত্রে আপনাকে ইয়াটা করতে হবে, ইসিজিটা করতে হবে। তো ইসিজিটা করতে হলে আপনি কোন ইলেকট্রোডটা কোথায় বসাবেন? তো ইসিজি করতে হলে আপনাকে এই যে V1টা বসাতে হবে আপনাকে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে। আর ঠিক মানে আপনার যে স্টার্নাম আছে, স্টার্নামের রাইট সাইডে, আর ঠিক এটা বরাবর লেফট সাইডে বসবে V2। এরপরে আপনার এট দ্য লেভেল অফ নিপল, মিড ক্লেভিকুলার লাইন, সেখানের মধ্যে আপনার বসবে B4। আর আপনার যে এক্সিলারি লাইন, B3। তাহলে B2 এবং B4 এর মাঝখানে বসবে B3, আর B4 এন্ড B6 এর মাঝখানে বসবে B5, মানে আমার 5 নম্বর। ভাইয়া V4টা কোথায় বসবে আরেকবার বলবেন?
B4টা আমাদের বসবে 5th ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে, জাস্ট বিলো দা অ্যাপেক্স পার্ট। আর আরেকটু সহজে, এটা খুব ইজিলি মনে রাখেন, B1টা বসবে ডান সাইডে 4th ইন্টারকোস্টাল স্পেসে, আর বিটা বসবে বাম সাইডে 4th ইন্টারকোস্টাল স্পেসে। B2 বসানোর পরে আপনি বসাবেন B4। B4টা বসবে আপনার জাস্ট বিলো দা অ্যাপেক্স, আর B6টা আপনি বসাবেন মিড অ্যাক্সিলারি লাইনে। তারপরে B2 এবং 4 এর মাঝখানে B3 বসে যাবে। হ্যালো হ্যালো কিন্তু আমরা মনে রাখতে হবে। তাহলে আমাদের যে B4টা বললাম কি মানে আপনার এফএক্স এর নিচে বসবে, এটা বসাই দেওয়ার পরে আপনি B6টা বসাই ফেলবেন। B6টা জাস্ট আপনার অ্যাক্সিলারি লাইনে বসাবেন, ওইটাও 5th ইন্টারকোস্টাল স্পেসে থাকবে। এরপরে যেটা আছে B2 এবং B4 এর মাঝখানে B3 দিয়ে দেবেন, আর B5। আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে B1 B2 B4 B6, আর 3 আর 5 এই দুটা মাঝখানে বসে যাবে। একটু হালকা এদিক সেদিক হলে তেমন একটা সমস্যা হয় না। এবার আমরা যদি এখানের মধ্যে লক্ষ্য করি যে লিড কয়টা থাকে, একটা ইসিজি পেপারে টোটাল 12টা লিড থাকে। হ্যাঁ, তো এই 12টা লিড তৈরি হয়, 6টা তো আমরা চেস্টের মধ্যে যে 6টা ইলেকট্রোড বসাইছি ওখান থেকে 6টা আসে, আর আমরা দুই হাতের মধ্যে যে 4টা ইলেকট্রোড বসাইছি ওখান থেকে অল্টারনেটিভলি ওখান থেকে আপনার 6টা লিম লিড তৈরি হয়। তো লিম লিড গুলোকে 1 2 3 এবিআর এবিএফ এবিএল হিসাবে করা হয়। তো এভিআর জিনিসটা আমাদের যে রাইট ফুটের মধ্যে যেটা থেকে একটা আসে এভিআর, তো এভিআর এর ইয়াটা হচ্ছে এটা আর্থ হিসাবে, মানে আমরা যখন একটা কারেন্টের মধ্যে যখন আমরা দেখি যে ইলেকট্রিক লাইনের মধ্যে একটা আর্থিং লাগানো হয়, তো যে এভিআরটা এটা আর্থিং হিসাবে কাজ করে। এটার খুব একটা মানে এটা হার্টের খুব একটা ইয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, আবার অনেক সময় এটারও অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা আমরা সামনে আলোচনা করব। তাহলে আমাদের 6টা থাকবে লিম লিড আর 6টা থাকবে চেস্ট লিড। তো 6টা চেস্ট লিড আমাদের তৈরি হবে এই যে ডান হাত বা মানে এখানে রাইট আর্ম লেফট আর্ম এবং লেফট ফুট, এই তিনটা থেকে আমাদের টোটালি 6টা লিড তৈরি হবে। 3টা তো ডাইরেক্টলি হবে, আর 3টা অগমেন্টেড ভেক্টর হিসেবে আরো 3টা লিড তৈরি হবে। জাস্ট আপনারা এতটুকু মনে রাখেন যে আমাদের চেস্ট থেকে 6টা লিড তৈরি হবে, আর লিম থেকে 6টা লিড তৈরি হবে, টোটাল 12টা লিড তৈরি হচ্ছে। এটা আমরা একটু আগে যেটা আলোচনা করছি ওইটা। এখানে একটা জিনিস মনে রাখবেন, তো B1 থেকে B6 পর্যন্ত এগুলো তো মার্কিং করা থাকে, তাহলে আপনি নাম্বার দেখে বসাই দিতে পারবেন। তাহলে বাকি হাতের মধ্যে পায়ের মধ্যে আপনি কোনগুলো বসাবেন সেগুলো একটু জেনে রাখা ভালো। তো আপনারা জাস্ট মনে রাখবেন পায়ে মানে ডান পা থেকে শুরু হয় যে 4টা আছে, তো এখানের মধ্যে যে মেশিনের সাথে দেওয়া যে প্লাগ গুলো থাকে এগুলোর মধ্যে আবার রং লাগানো থাকে, একটা থাকে কালো, একটা থাকে লাল, একটা থাকে হলুদ, আর একটা থাকে সবুজ। হ্যাঁ, তাহলে আপনারা এটা সহজে মনে রাখবেন যে কালো হাঁস। হ্যাঁ, তো কালো হাঁস দ্বারা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি 4টাই মনে রাখতে পারবেন। তাহলে কালো হাঁসের যে কাটা আছে মানে কালোটা মানে প্রথম যে কাতে কালো, এটা আপনার ডান পায়ে বসবে, আর লোতে লাল, লালটা আপনার ডান হাতে বসবে। তাহলে আপনি মনে রাখবেন ডান পা থেকে শুরু হবে, ডান পা এরপরে ডান হাত, তাহলে ডান পাতে বসবে কালো রঙের কালো কালারটা, এটা আপনার জাস্ট লিখে রাখেন কালো হাঁস দ্বারা। তাহলে যখন আপনি কোনো ইমার্জেন্সিতে আছেন ডিউটিতে, রাত্রেবেলায় আপনার ওয়ার্ড বয় বা যেখানে আছে সে ইসিজি করতেছে, দেখা যাচ্ছে যে সবগুলো মানে উল্টাপাল্টা বসাইছে, ইলেকট্রোড গুলো উল্টাপাল্টা বসাইছে, তখন কিন্তু রং ইলেকট্রোড প্লেসমেন্টের কারণে আপনি কোনোভাবেই ডায়াগনোসিসে যেতে পারবেন না। আপনি কিভাবে বুঝবেন যে উল্টা পাল্টা বসাইছে সেটা আমরা পরে আলোচনা করব, আপনি সঠিকটা একটু জেনে নেন। আমাদের বাংলাদেশে যে ইসিজি মেশিন গুলো পাওয়া যায় এখানের মধ্যে যে হাত পায়ে বসানোর জন্য যে 4টা প্লাগ থাকে ওখানের মধ্যে মার্কিং করা থাকে একটা কালো একটা লাল। তো আপনি মনে রাখবেন কালো হাঁস, তাহলে কালোটা এই যে কাতে কালোটা মানে আপনার ডান পায়ে বসবে, এরপরে লালটা আপনার ডান হাতে,
আর হাঁসের হাতে হলুদ, হলুদটা আপনার বসবে বাম হাতে, আর দন্তার সাথে সবুজ, সবুজটা বসবে আপনার বাম পায়ে। তাহলে আপনি ডান থেকে চিন্তা করবেন কালো হাঁস, তাহলে এখানে কালোটা বসবে, এখানে ডান হাতে লাল, হলুদ, সবুজ। এই চারটা মনে রাখেন, একটু লিখে রাখেন। এখন আমরা ইসিজির কিছু বেসিক টার্মের মধ্যে চলে যাব। ইসিজি, আপনি একটা ইসিজি বুঝতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ইসিজি পেপারের আইসোইলেকট্রিক লাইন। আইসোইলেকট্রিক লাইন যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা ইসিজির কিছুই বুঝবো না। তাহলে ইসিজির আইসোইলেকট্রিক লাইনটা আগে বুঝে নেই। আইসোইলেকট্রিক লাইন আপনি দেখবেন ইসিজির মধ্যে একটা সোজা লাইন থেকে কিছু উপরের দিকে যাচ্ছে, কিছু নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো যেই সোজা লাইন থেকে, স্ট্রেট লাইন থেকে, অথবা পি আর ইন্টারভ্যাল যদি আমরা দেখি যে এখানে পি ওয়েভ, এই যে পি আর ইন্টারভ্যাল অথবা এসটি সেগমেন্ট, এগুলো কিছু না। আপনি ইসিজি পেপার যে লাইন থেকে শুরু হয় দেখবেন একটা সোজা লাইন যাচ্ছে, ওই লাইন থেকে কিছুটা উপরের দিকে যাচ্ছে, কিছুটা আবার নিচের দিকে যাচ্ছে। তো যে স্ট্রেট যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে আইসো ইলেকট্রিক লাইন বলা হয়। হ্যাঁ, তো আইসোইলেকট্রিক লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, কারণ আমরা ইসিজি শেষ করা পর্যন্ত, কোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা জায়গাতে আইসোইলেকট্রিক লাইন শব্দটা ব্যবহার হবে। তাহলে আইসোইলেকট্রিক লাইন আমরা যদি বলি কোনটা, সেটা হচ্ছে যে যেই লাইন থেকে ইসিজির ওয়েভগুলোর পজিটিভ অথবা নেগেটিভ ডিফ্লেকশন হয়। পজিটিভ মানে উপরের দিকে যাওয়া, নেগেটিভ মানে এর সহজ লাইন থেকে নিচের দিকে যাওয়া। এটা পরে আমরা আবার আলোচনা করব। তাহলে যে লাইন থেকে মানে ওয়েভ গুলো শুরু হচ্ছে, উপরে নিচে যাচ্ছে, যে স্ট্রেট যে লাইনটা আছে সোজা লাইনটা, অথবা পি আর ইন্টারভাল বরাবর যে লাইনটা, সেই লাইনটাকে কি বলে? আইসো ইলেকট্রিক লাইন বলে। তাহলে আমরা জানি ইসিজি তে পি ওয়েভ থাকে, কিউআরএস কমপ্লেক্স থাকে, টি ওয়েভ থাকে, কোন ইসিজি তে আবার ইউ ওয়েভ থাকে। হ্যাঁ, তো প্রতিটি ওয়েভ নরমালি শুরু হয় আইসোইলেকট্রিক লাইন থেকে। এই যে সোজা লাইনটা আসছে এখানে, এখান থেকে উপরের দিকে পি ওয়েভ গেল, এরপরে পি ওয়েভ থেকে আবার উপরের দিকে কিউআরএস কমপ্লেক্স তৈরি হলো, এখানে এসটি তৈরি হলো, এখানে টি ওয়েভ তৈরি হলো। তাহলে যে সোজা লাইনটা থেকে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আইসোইলেকট্রিক লাইন। তাহলে এই শব্দটা মাথায় আপনারা সেভ করে রাখুন। এবার এখানে দেখেন আইসোইলেকট্রিক লাইনটা খুব সুন্দর একটা রেড লাইন দ্বারা বোঝানো হয়েছে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হয়েছে ইসিজি পেপারের মধ্যে দেখেন, এরপরে এখানে পি ওয়েভ আসছে, পি ওয়েভের পরে আবার সোজা আসছে। এই যে সোজা যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন। এখন আরো দুইটা জিনিস আপনাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন, নেগেটিভ ডিফ্লেকশন। হ্যাঁ, তো আইসোইলেকট্রিক লাইন থেকে যদি কোনো রেখাচিত্র উপরের দিকে যায় তাহলে সেটাকে বলা হবে পজিটিভ ডিফ্লেকশন। আর আইসোইলেকট্রিক লাইন থেকে যদি কোনো কিছু নিচের দিকে যায় তাহলে সেটাকে বলা হবে নেগেটিভ ডিফ্লেকশন। এখন এখানে আপনারা লক্ষ্য করেন, এই যে এতটুকুর মধ্যে আমার আইসোইলেকট্রিক লাইন, এরপরে এখানে পি ওয়েভ তৈরি হলো, পি ওয়েভ তৈরি হয়ে আবার পি আর সেগমেন্ট আসলো, এরপরে একটু নিচের দিকে আসলো, এই যে নিচের দিকে এটা কিউ ওয়েভ আসলো। তাহলে এই যে নিচের দিকে যে কিউ ওয়েভটা আসলো এটা আইসোইলেকট্রিক লাইন থেকে নিচে। তাহলে আইসোইলেকট্রিক লাইন থেকে যদি একটু নিচেও যায় সেটাকে বলা হবে নেগেটিভ ডিফ্লেকশন। আর যদি আইসোইলেকট্রিক লাইন থেকে উপরের দিকে চলে যায় তাহলে সেটাকে বলা হবে পজিটিভ ডিফ্লেকশন। তাহলে আমাদের এখানে একটা নেগেটিভ ডিফ্লেকশন আছে আর উপরের দিকে পজিটিভ ডিফ্লেকশন। তাহলে কিউ ওয়েভটা যদি আমরা দেখি, এটা কিউ ওয়েভ, এটা হচ্ছে নেগেটিভ। এরপরে আমার যদি আর ওয়েভটা দেখি সেটা পজিটিভ। আবার আর ওয়েভ যেখানে আইসোইলেকট্রিক লাইন পর্যন্তই পজিটিভ, এরপরে আইসোইলেকট্রিক লাইন থেকে আর ওয়েভের যে এটা নিচের দিকে যেটা চলে গেছে সেটা আবার এস ওয়েভ। তাহলে আর ওয়েভটা কিন্তু আইসোইলেকট্রিক লাইনে এসে শেষ হয়ে যাচ্ছে। এরপরে আইসোইলেকট্রিক লাইন থেকে আর ওয়েভের যে কন্টিনিউশনটা নিচের দিকে যাচ্ছে সেটা হচ্ছে এস ওয়েভ। এরপরে আমরা এখানে পাচ্ছি এসটি সেগমেন্ট। এরপরে এসটি সেগমেন্টটা যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের তৈরি হবে টি ওয়েভ। তাহলে দেখেন আইসোইলেকট্রিক লাইন, উপরের দিকে টি ওয়েভ, টি ওয়েভটাও নরমালি পজিটিভ ডিফ্লেকশন। তাহলে আমরা যদি এটা একটা নরমাল ইসিজির যদি একটা ফিগার চিন্তা করি তাহলে আমরা দেখব যে এখানে পি ওয়েভটা পজিটিভ, এরপরে পি আর সেগমেন্টটা আইসোইলেকট্রিক লাইন বরাবর, এরপরে কিউ ওয়েভটা খুবই ছোট, নেগেটিভ বাট খুবই ছোট, এরপরে আর ওয়েভ, এরপরে আর ওয়েভের দেখেন দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো অ্যাসেন্ডিং পার্ট আর একটা পার্ট হলো ডিসেন্ডিং পার্ট বা ডিসেন্ডিং পোর্শন।
তো আর ওয়েভটা শেষ হবে কোথায়? আইসোলেটিক লাইনে। তো আর ওয়েভটা শেষ হওয়ার পরে আইসোলেটিক লাইন থেকে আর ওয়েভের যে কন্টিনিউশনটা হচ্ছে সেটা এস ওয়েভ, যেটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে আমরা এতটুকু বুঝি যে এখানে ইসিজি তে একটা আছে পজিটিভ ডিফ্লেকশন আর একটা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে নেগেটিভ ডিফ্লেকশন আপনারা বুঝতে পারছেন কোনটা পজিটিভ ডিফ্লেকশন কোনটা নেগেটিভ ডিফ্লেকশন। যদি কোনো ওয়েভ আইসোলেটিং লাইন থেকে নিচের দিকে যায় তবে তাকে নেগেটিভ ডিফ্লেকশন বলে। চিত্রটার দিকে খেয়াল করেন যে আইসোলেটিক লাইন, এরপরে পি ওয়েভ দেখা যাচ্ছে, কিউআরএস দেখা যাচ্ছে, নেগেটিভ ডিফ্লেকশন। এখানে আসেন কিউ ওয়েভ, আমরা একটু আগে দেখেছি পি ওয়েভের পরে আমরা আবার আইসোলেটিক লাইনের একটা ছোট অংশ দেখেছি। এই যে পি ওয়েভের পরে এই যে ছোট অংশটা, এই ছোট অংশটা হচ্ছে কিউ ওয়েভ। এখানে একটু ক্লিয়ারলি দেখানো হয়েছে, এটা খুব ডিটেইলস আমরা কিউ ওয়েভের আলোচনা আছে আমাদের সামনে। নরমাল কিউ ওয়েভ কখন হবে জাস্ট এতটুকু বুঝালাম যে পি ওয়েভের পরে সর্বপ্রথম যে নেগেটিভ পোরশনটা থাকবে সেটাই হচ্ছে কিউ ওয়েভ। এখন মনে করেন একটা ইসিজি তে এটা হচ্ছে পি ওয়েভ, এখন পি ওয়েভের পরে যদি ডাইরেক্ট মানে কিউ ওয়েভ থাকতেও পারে নাও থাকতে পারে। মোস্ট অফ দা ইসিজি তে মানে লিম লিড গুলোতে কিউ ওয়েভ এত একটা থাকে না, আর থাকলেও খুব ছোট হয়। তাহলে পি ওয়েভের পরে সর্বপ্রথম যে নেগেটিভ ডিফ্লেকশনটা হবে সেটা হচ্ছে কিউ ওয়েভ, আর পি ওয়েভের পরে সর্বপ্রথম যে পজিটিভ ডিফ্লেকশনটা হবে সেটা হবে আর ওয়েভ। আমরা এখানে লক্ষ্য করি কিউ ওয়েভের বৈশিষ্ট্যটা দেখি। একটা নরমাল ইসিজি তে কিউ ওয়েভ খুব একটা দেখা যায় না, যদিও দেখা যায় তা খুব ছোট ছোট হয়। হ্যাঁ, এই যে এখানে দেখেন প্রথমে পি ওয়েভটা আসলো, এরপরে পিআর সেগমেন্টের পরে সর্বপ্রথম যে নেগেটিভ ডিফ্লেকশনটা ছিল এটা হচ্ছে কিউ ওয়েভ। এখন যদি তাহলে আমরা এই যে এই অংশটা যদি আমরা দেখি এটা হচ্ছে কিউ ওয়েভ, তাহলে পি ওয়েভের পরে এটা প্রথম নেগেটিভ। আচ্ছা মনে করেন যদি এখানে যদি এই নেগেটিভটা না থাকতো, ডাইরেক্ট যদি পিআর সেগমেন্ট থেকে ডাইরেক্ট এইদিকে উপরে চলে যেত, তাহলে পি ওয়েভের পরে সর্বপ্রথম পজিটিভটা হতো আর ওয়েভ। তাহলে কোনো এর সবগুলো ইসিজি তে যে কিউ ওয়েভ থাকবে এমন কোনো কথা না। মোস্ট অফ দা ইসিজি তে কিউ ওয়েভটা এত ছোট হবে যে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে কি কিউ ওয়েভ আছে কিংবা নাই, এটা বোঝাই যাবে না। তাহলে আমরা বলতে চাইছিলাম পি ওয়েভের পরে সর্বপ্রথম যে নেগেটিভ ডিফ্লেকশনটা হবে সেটা হবে কিউ ওয়েভ, আর পি ওয়েভের পরে সর্বপ্রথম যে পজিটিভটা হবে সেটা হবে আর ওয়েভ, আর পি ওয়েভের পর আর ওয়েভের পরে নেগেটিভ যেটা হবে সেটা হবে এস ওয়েভ। তাহলে এস ওয়েভ এখানে দেখেন এস ওয়েভটা আইসোলেটিক লাইন থেকে এখান থেকে এতটুকু হচ্ছে এস ওয়েভ। এখন যদি সবগুলো ইসিজি তে কি এস ওয়েভ থাকে? না, থাকে না। অনেকগুলো ইসিজি তে দেখা যাচ্ছে আর ওয়েভ এখানে শেষ হয়ে মানে এদিকে চলে আসছে, মানে এসটি সেগমেন্ট তৈরি করে ফেলছে। তো এসটি সেগমেন্ট তো নরমালি আইসোলেটিক লাইন বরাবর হবে। যদি আইসোলেটিক লাইন বরাবর না হয় মানে আর ওয়েভের শেষ না হইতে যদি মানে এসটি সেগমেন্ট তৈরি করে ফেলে, তাহলে এসটি সেগমেন্টটা কিন্তু মানে আপনার এখান থেকে উপরের দিকে থাকতেছে, আইসোলেটিক লাইন থেকে উপরের দিকে থাকতেছে, তখন সেটাকে বলা হবে এসটি এলিভেশন। আমরা এগুলো পরে ডিটেইলস আলোচনা করব। এখন যেটা আমরা বললাম যে কিউ ওয়েভের বৈশিষ্ট্য কি, একটা নরমাল ইসিজি তে কিউ ওয়েভ খুব একটা দেখা যায় না, যদি দেখা যায় তা খুব ছোট হয়। ইসিসি ব্যাপারে যে ছোট ছোট গড়গুলো থাকে নরমালি কিউ ওয়েভ এমন এক ছোট এক গড়ের চেয়ে কম দৈর্ঘ্যের হয়। হ্যাঁ, এই যে ছোট একটা গড় আমরা যদি এখানে লিখি, এই যে ইসিজির মধ্যে ছোট ছোট গড় দেখা যাচ্ছে, এখানে ছোট গড় ছোট গড়। তো একটা ইসিজি ব্যাপারে মানে একটা কিউ ওয়েভ নরমাল ছোট এক গড় অথবা এর চেয়েও কম থাকে, কিন্তু লিড 3 তে এবং লিড এভিয়ার এর মধ্যে কিউ ওয়েভটা দুইটা গড়ের চেয়ে বড় হতে পারে। আর বি1 থেকে বি3 এর মধ্যে নরমাল ইসিজি তে কখনো কিউ ওয়েভ থাকে না। তাহলে আপনারা কিউ ওয়েভ দ্বারা অনেক কিছু বুঝতে পারবেন। একটা পেশেন্ট যদি অতীতে হার্ট অ্যাটাক করে থাকে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কিউ ওয়েভ। তো কিউ ওয়েভের যদি নরমাল বৈশিষ্ট্যগুলো আপনি মনে রাখেন, তাহলে যদি এই নরমাল বৈশিষ্ট্যের সাথে যদি না মিলে তখন বুঝতে পারবেন সেটা অ্যাবনরমাল কিউ ওয়েভ বা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ।
প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ থাকা মানেই হচ্ছে পেশেন্টের আগে একটা হার্ট অ্যাটাক ছিল অথবা আগে তার মেজর কোনো কার্ডিয়াক কোনো প্রবলেম ছিল। তাহলে আমরা বললাম কি কিউ ওয়েভটা আমরা দেখবো যে এটা B1 থেকে B3 তে নরমাল ইসিজি তে কিউ ওয়েভ থাকবেই না একজন হেলদি মানুষের ইসিজি তে। তবে লিড অন্যান্য লিড গুলোর মধ্যে 1 গড়ের চেয়ে কম ছোট হইতে পারে। আর জাস্ট মনে রাখবেন লিড 3 তে কিউ ওয়েভটা একটু বড় হতে পারে। কতটুকু বড় হতে পারে? আর ওয়েভের 25% পর্যন্ত হতে পারে বা আর ওয়েভের 1/3 পর্যন্ত হতে পারে, এটা নরমাল। ধরেন আর ওয়েভ যদি এটা যদি আর ওয়েভ বলি, এটাকে আমরা যদি 3 ভাগ বলি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে কিউ ওয়েভটা লিড 3 তে এতটুকু পর্যন্ত আসতে পারবে। এটা লিড 3 এর ক্ষেত্রে এটা নরমাল। এবার আমরা আর ওয়েভ এটা ডিসকাস আমরা অলরেডি করেছি। এই যে পি ওয়েভের পরে সর্বপ্রথম যে পজিটিভটা, তাহলে পি ওয়েভের পরে প্রথম যে নেগেটিভটা আছে সেটা কিউ ওয়েভ, আর পি ওয়েভের পরে সর্বপ্রথম যে পজিটিভ ডিফ্লেকশনটা আছে সেটা আর ওয়েভ, আর আর ওয়েভের পরে যে নেগেটিভ ডিফ্লেকশনটা সেটা হচ্ছে এস ওয়েভ। কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ তিনটাকে একসাথে কিউআরএস কমপ্লেক্স বলে। তাহলে সবসময় কিউআরএস কমপ্লেক্সের মধ্যে কিউ থাকবে এমন কোনো শর্ত না। কিউ না থেকেও কিউআরএস কমপ্লেক্স হতে পারে, এস না থেকেও কিউআরএস কমপ্লেক্স হতে পারে। ইভেন অনেকগুলো লিডের মধ্যে দেখা যাবে আর ওয়েভ থাকবে না, কিউ আর এস থাকবে, সেক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্স হতে পারে। সেটা আমরা ডিটেলস আলোচনা করব সামনে। জাস্ট এতটুকু মনে রাখি আমরা। তাহলে সর্বপ্রথম যে পজিটিভ ডিফ্লেকশনটা শুরু হচ্ছে পি ওয়েভ, পি ওয়েভের পরে যে অংশটা এটা হচ্ছে পিআর সেগমেন্ট। হ্যাঁ, পিআর সেগমেন্টটা শুরু হচ্ছে আপনার পি ওয়েভের শেষ থেকে আপনার কিউ ওয়েভের শুরু পর্যন্ত, এটা হচ্ছে পিআর সেগমেন্ট। আর পি ওয়েভের শুরু থেকে এখান পর্যন্ত কিউ ওয়েভ পর্যন্ত, তখন এটাকে বলা হবে পিআর ইন্টারভাল। এখানে মার্কিং করা আছে, স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দেবো। পিআর ইন্টারভাল কতটুকু, পিআর সেগমেন্ট কতটুকু। তাহলে নরমালি এটা এখন এতটুকু এখানে থাকুক। এখন আসেন আমরা একটা নরমাল ইসিজি পেপারের বৈশিষ্ট্য, এটা খুবই মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিয়ে শুনলে আপনারা এটা বুঝতে পারবেন। আমরা যে ইসিজি পেপার গুলো বের করি মেশিন থেকে, যখন আমরা এরকম একটা ইসিজি পেপার বের হয়, ইসিজি মেশিন যারা দেখেছেন তারা দেখবেন যে ইসিজি মেশিন যখন শুরু করা হয় তখন 10 সেকেন্ড পরে কিন্তু এটা আবার বন্ধ করে দেওয়া হয়। তো আমাদের যে নরমাল ইসিজি পেপারে যে আমাদের যে ইসিজিটা নেওয়া হয়, যদি 1 মিনিট পর্যন্ত একটা ইসিজি মেশিন চলমান থাকে, ধরেন আপনি ইসিজিতে একটা পেশেন্টকে শোয়াইলেন, সবগুলো ইলেকট্রোড তার শরীরের মধ্যে লাগাবেন, লাগানোর পরে আপনি মেশিনটা চালু করলেন, সুইচ অন করলেন, সুইচ অন করার পরে যদি 1 মিনিট পর্যন্ত আপনি মানে সুইচ বন্ধ না করেন, তাহলে এই যে ইসিজি যে পেপারটা আছে এরকম মানে 1500 মিলিমিটার 1500 মিলিমিটার দৈর্ঘ্যের একটা ইসিজি পেপার ওই মেশিন দ্বারা বের হবে। ধরেন আপনি পেশেন্ট শোয়াইলেন না, জাস্ট নিজের কাছে যদি ইসিজি মেশিন থাকে সেটাও আপনি চেক করে দেখতে পারবেন। যখন আপনি একটা ইসিজি মেশিনে সুইচ অন করবেন এবং টানা 60 সেকেন্ড পর্যন্ত 60 সেকেন্ড পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন যে এই মেশিনের মুখ দিয়ে পেপারটা বের হোক, আপনি জাস্ট মানে খেয়াল করবেন, মানে 60 সেকেন্ড পর্যন্ত আপনি মেশিনটা যদি বন্ধ না করেন, তাহলে যে লম্বা দৈর্ঘ্য যে পেপারটা বের হবে এই পেপারটা হবে 1500 মিলিমিটার তথা 1.5 মিটার 1.5 মিটার। এটা আমরা যখন 2002 সাল 3 সালের দিকে যখন আমরা ইসিজি পেপার দেখতাম, তখন দেখতাম যে ডাক্তারের সামনে বিশাল লম্বা একটা ইসিজি গ্রাফস নিয়ে আসতো এবং ওইগুলোকে 4-5 পার্টে ভাঁজ করে তারপরে রাখা হইতো। কিন্তু এখন আর সেটা করা হয় না। তবে যদি আমরা একটা পেশেন্টের ইসিজি মানে কি, তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখছি আমরা, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। তো হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা দেখতে হয় তাহলে আমরা হার্ট রেট দেখতে হবে। এখন যদি হার্ট রেট আমরা দেখতে হয় তাহলে হার্ট রেট আমাদের মানে হার্ট রেট তো বলা হয় আমার 1 মিনিটের মধ্যে হার্টবিটের সংখ্যাটাই তো হচ্ছে হার্ট রেট। হার্ট রেট তো আর সেকেন্ড দ্বারা হিসাব করা হয় না। এখন যদি আমি 1 মিনিটের হার্ট রেট দেখার জন্য একটা ইসিজি মেশিন চালু করে একজন পেশেন্টের ইসিজি পেপার বের করি, তাহলে 1500 মিলিমিটার অথবা 1.5 মিটার মানে 1.5 মিটার লম্বা একটা পেপার বের হবে। তো 1.5 মিটার লম্বা এই পেপার থেকে তো আপনি মানে এগুলো রাখতে কষ্ট, ঝামেলা, মেশিনের মধ্যে থেকে এগুলো বের করতে ঝামেলা। তো করা হয়েছে কি,
মানে 1 মিনিটের ইসিজি না নিয়া এখন 10 সেকেন্ডের ইসিজি রেকর্ড করা হয়। মেশিনটা পেশেন্টের শরীরের মধ্যে লাগানোর পরে জাস্ট 10 সেকেন্ডের ইসিজি হিসাব করা হয়, এবং 10 সেকেন্ডের ইসিজি হিসাব করার কারণে মানে মোটামুটি পরবর্তীতে হার্ট রেট কাউন্ট করতে হলে ওই 6 দ্বারা গুণ করে দেয়। এটা পরে আলোচনা করতেছি। আমরা যে মেশিনে এখন ইসিজিটা নেওয়া হচ্ছে সেখানে 10 সেকেন্ডের ইসিজি পেপার রেকর্ড করা হচ্ছে, কারণ 1 মিনিটের রেকর্ড করলে এটা অনেক বড় পেপার হয়ে যাবে। তাহলে আমরা একটা যদি বুঝি, একটা নরমাল ইসিজি পেপারের বৈশিষ্ট্য, 1 মিনিটের একটা ইসিজি পেপারে ক্ষুদ্র ক্ষুদ্র 1500টা গড় থাকে, যাকে স্মল বক্স বা স্মল স্কোয়ার বলে। আমরা এখানে বোঝার সুবিধার্থে সবসময় যখন ছোট গড় বলবো তখন আপনারা বুঝবেন যে এই যে ছোট গড়গুলো, এই যে, তাহলে এই যে ছোট গড় 1টা 2টা 3টা 4টা 5টা, এটা আমি একটু মার্ক করে দেখাচ্ছি। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, আর যদি আমি লক্ষ্য করি এই একটা বড় গড়, তাহলে এই একটা বড় গড়ের মধ্যে ছোট কয়টা গড় আছে দেখেন, 1 2 3 4 5টা ছোট গড় আছে। তাহলে একটা বড় গড়ের মধ্যে যদি আমাদের 5টা ছোট গড় থাকে, তাহলে 1500টা ছোট গড়ের জন্য আমাদের কয়টা বড় গড় লাগবে? 300টা। তাহলে এখানে যে জিনিসটা বুঝাইতে চাইছি, ইসিজি পেপারের 1 মিনিটের মধ্যে যদি আমরা হিসাব করি যে এই যে এরকম বড় গড়, যে এরকম বড় গড়, যেটার একটা বড় গড়ের মধ্যে 5টা ছোট গড় আছে, তাহলে আমাদের মোটামুটি 1 মিনিটের মধ্যে 300টা বড় গড় যাবে আর পাস করবে মেশিন দ্বারা। আর যদি ছোট গড়গুলো হিসাব করি তাহলে 1 মিনিটের মধ্যে এরকম মানে 2টা 3টা 4টা 5টা, প্রতি বড় গড়ের মধ্যে 5টা করে টোটাল 1500টা মানে ছোট গড় আমাদের ইসিজি মেশিন দ্বারা পাস করবে। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে মানে আমাদের 1 মিনিটের ইসিজি পেপারে 1500টা ছোট গড় থাকে আর 300টা বড় গড় থাকে। তো আমরা এই বড় গড় আর ছোট গড়ের হিসাবটা কেন করছি? যদি 1 মিনিটে 300টা বড় গড় থাকে তার মানে 300 সংখ্যাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর 1500 ছোট গড় থাকে তার মানে 1500 সংখ্যাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আমরা একটু পরে আলোচনা করলে এটা আপনারা বুঝতে পারবেন। তাহলে 1 মিনিটের একটা ইসিজি পেপারে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র 1500টা গড় থাকে, যেগুলোকে স্মল বক্স বলে। আমরা বোঝার সুবিধার্থে এগুলোকে ছোট গড় হিসাবে বলবো। আর 5টা স্মল বক্স মিলে একটা বড় বক্স তৈরি করে, যাকে লার্জ স্কোয়ার বক্স বলে। একটু আগে আমরা দেখালাম একটা ইসিজি পেপারে 300টা লার্জ স্কোয়ার থাকে, 300 লার্জ বক্স সমান 1500টা স্মল বক্স। আর একটা স্মল বক্সের লেন্থ হচ্ছে 1 মিলিমিটার। হ্যাঁ, তো আপনারা শুধু ছোট গড় আর বড় গড় মনে রাখেন, এক ছোট গড় সমান 1 মিলিমিটার আর এক বড় গড় সমান 5 মিলিমিটার, এতটুকু মনে রাখলে চলবে। তো যেহেতু 1 মিনিটের পেপার বের করলে তা অনেক বড় হয়ে যায়, তাই 1 মিনিটের পেপার বের না করে একটা আইডিয়াল ইসিজিতে সর্বমোট 10 সেকেন্ডের গ্রাফ রেকর্ড করা হয়। যেহেতু 1 মিনিটে 300টা লার্জ স্কোয়ার অতিক্রম করে, তাহলে 1 মিনিটে যদি 300টা বড় লার্জ স্কোয়ার বড় গড় অতিক্রম করে একটা ইসিজি মেশিন দ্বারা, যা বোঝালাম, তাহলে আপনার প্রতি সেকেন্ডে মানে কতটা লার্জ স্কোয়ার যাবে প্রতি সেকেন্ডে? তাহলে আমার 5টা লার্জ স্কোয়ার অতিক্রম করবে। তাহলে 5টা লার্জ স্কোয়ার সমান কত হবে? 25 স্মল স্কোয়ার। এগুলো কিছুই মনে রাখতে হবে না, জাস্ট এতটুকু মনে রাখেন, আমরা 1 মিনিটে যায় 300টা, 1 সেকেন্ডে যায় 5টা। এটা আমরা আলোচনা করলাম, একটু আগে বোঝালাম। এই যে গড়গুলো দেখানোর জন্য সবাইকে আমি বলেছিলাম যে একটা ইসিজি পেপার হাতে রাখার জন্য, একটা ইসিজি পেপার যদি হাতে রাখে তাহলে এই বিষয়গুলো বোঝাটা সহজ হয়ে যাবে। এই যে এখানের মধ্যে এই ছোট গড়গুলো, 5টা ছোট গড় মিলে একটা বড় গড়, এটা জাস্ট আবার দেখানো হলো। এবার আসি আমরা ভোল্টেজ অফ ইসিজি, নরমাল ভোল্টেজ এবং লো ভোল্টেজ ইসিজি। এখানে যারা মোটামুটি ইন্টার্ন করতেছেন অথবা করেছেন তারা অনেক সময় ওয়ার্ডের মধ্যে শুনেছেন যে এটা লো ভোল্টেজ ইসিজি,
এটা লো ভোল্টেজ ইসিজি শুনছেন, আবার নর্মাল ভোল্টেজ হলে তো আর বলা হয় না, বাট লো ভোল্টেজ ইসিজি শব্দটা অনেকেই শুনে থাকতে পারেন। তো এখন ভোল্টেজ কাকে বলে জিনিসটা আমরা একটু দেখি। তো ইসিজি তে হার্ট, আমরা যখন একটা ইসিজি, একজন পেশেন্টের একটা ইসিজি যখন করা হবে, তখন তার বডিতে আপনি যে ডিভাইস গুলো লাগাবেন, তো এই তার বডিতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে প্রপারলি কারেন্ট পাস করতেছে কিনা, এই জিনিসটা দেখা হয় ভোল্টেজ দ্বারা। হ্যাঁ, তাহলে কারেন্ট যদি প্রপারলি কারেন্ট পাস করে, তাহলে পেশেন্ট এই লিডের মধ্যে ইসিজির যে গ্রাফস আছে এখানের মধ্যে কিউআরএস কমপ্লেক্স গুলো মানে কিছু ভার্টিক্যাল লিড তৈরি হচ্ছে। এই যে ভার্টিক্যাল লিড গুলো নরমালি তৈরি হচ্ছে কিনা, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে মানে ভোল্টেজ অফ ইসিজি। তাহলে এখানে যেটা বলা হলো, ভার্টিক্যাল ডাইমেনশনে একটা স্মল বক্স সমান 0.1 মিলিভোল্ট, তাহলে আপনার 10 স্মল বক্স সমান 1 মিলিভোল্ট অথবা 10 মিলিমিটার। এতটুকু এখানে কিছু বুঝতে হবে না, জাস্ট এতটুকু মনে রাখেন যে ভোল্টেজের মধ্যে যদি আমার কারেন্ট ঠিক মতো পাস হচ্ছে কিনা সেটা দ্বারা ভোল্টেজ, সেটাকে ভোল্টেজ বলে। ভোল্টেজ নরমাল কখন হবে, অ্যাবনরমাল কখন হবে, এটা একটু বুঝতে পারলে এনাফ। একটা নরমাল ভোল্টেজ ইসিজিতে আমরা দুই ভাবে দেখবো, যে কিছু চেস্ট লিড আছে আর কিছু আছে লিম লিড। তো লিম লিড আমরা বলেছি লিড 1, লিড 2, লিড 3, এভিআর, এভিএল, এভিএফ। তাহলে এই 6টা হচ্ছে আমার লিম লিড, আর B1 থেকে B6 এগুলো হচ্ছে আমার চেস্ট লিড। তাহলে আমরা লিম লিডের হিসাবগুলো সবসময় একদিকে হবে, আর চেস্ট লিডের যে হিসাবটা আছে সেটা আলাদা হবে। তাহলে আমার একটা নরমাল ভোল্টেজটা নরমাল কিনা সেটা আমি যদি দেখতে হয়, তাহলে আমি লিম লিডের দিকে একবার লক্ষ্য করব আর চেস্ট লিডটা একবার দেখব। তো একটা নরমাল ভোল্টেজ ইসিজিতে চেস্ট লিডের মধ্যে যে কোনো একটা বা দুইটা লিডের অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে উচ্চতা, হ্যাঁ, তাহলে যে কোনো একটা অথবা দুইটা লিডের যে উচ্চতা, কিউআরএস কমপ্লেক্সের উচ্চতাটা মোর দেন 10 মিলিমিটার হতে হবে। তাহলে আমরা বলেছি 1 মিলিমিটার সমান 1 স্মল গড়, তার মানে 10 মিলিমিটার মানে 10টা স্মল গড়ের সমান হতে হবে। এখন যদি আমরা এখানে 10টা স্মল গড় সমান কি, মানে দুইটা বড় গড়, তাহলে এই ইসিজিটাতে আপনারা লক্ষ্য করেন, এই যে এখানে একটা বড় ঘর, একটা বড় ঘর, দুইটা বড় ঘর আমরা দেখালাম। এগুলোর ভিতরে তো খুব ছোট ছোট, তো মানে ছবি নেওয়া হয়েছে, প্রতি বড় ঘরের মাঝে দুইটা দুইটা ছোট, পাঁচটা পাঁচটা ছোট ঘর আছে। তাহলে একটা ছোট ঘর সমান 1 মিলিমিটার, তাহলে প্রতি বড় ঘর সমান 5 মিলিমিটার, দুইটা বড় ঘর সমান 10 মিলিমিটার। তার মানে হচ্ছে একটা ইসিজির ভোল্টেজ নরমাল কিনা সেটা দেখতে হলে আপনি লিম লিডের মধ্যে যে কিউআরএস কমপ্লেক্স গুলো আছে, কিউআরএস কমপ্লেক্স গুলোর মধ্যে যে কোনো একটা, যে আমার কয়টা কিউআরএস কমপ্লেক্স আছে, লিড 1, 2, 3, এভিআর, এভিএল, এভিএফ, এই যে 6টা লিড আছে, এখান থেকে যে কোনো একটা বা দুইটার উচ্চতা হতে হবে আপনার কত, 10 মিলিমিটারের চাইতে বেশি, অর্থাৎ বড় দুই গড়ের চেয়ে বেশি। যদি সরি, আমরা এখানে চেস্ট লিডের মধ্যে, চেস্ট লিডের যে কোনো দুইটার উচ্চতা হবে 10 মিলিমিটারের বেশি, এটা লিম লিডে না। আপনার মনে রাখবে চেস্টে 10, লিম্বে 5, মানে আমার B1 থেকে B6 পর্যন্ত যে লিড গুলো হবে সেখানের মধ্যে যে কোনো দুইটার উচ্চতা হতে হবে বড় দুই গড়ের বেশি অথবা ছোট 10 গড়ের বেশি। তাহলে এই যে আপনি B1 থেকে দেখেন, B1, B2, B3, আমরা B4 আর 5 দেখলে এনাফ। এই যে B5 এর মধ্যে দেখেন বড় 1 গড় 2 গড়, এর চাইতেও বেশি উচ্চতাটা। এখানেও যদি আমরা দেখি বড় 2 গড়ের চাইতে বেশি। তাহলে আমার একটা নরমাল ভোল্টেজ অফ ইসিজি তে চেস্ট লিডের মধ্যে কিউআরএস টা বড় 2 গড়ের চাইতে বেশি হতে হবে, আর লিম লিডের মধ্যে বড় 1 গড়ের চাইতে বেশি হতে হবে। তাহলে এটা নরমাল, এখানের মধ্যে সবগুলো 2 গড়ের চাইতে বেশি, আর লিম লিডে 1 গড়ের চাইতে বেশি। এবার যদি আমরা লক্ষ্য করি লো ভোল্টেজ ইসিজি, আমরা দেখব যদি কোনো ইসিজিতে সবগুলো লিড তথা চেস্টের সবগুলো লিড যদি লেস দেন 10 মিলিমিটার হয়, মানে একটা ইসিজি যদি আপনার অ্যাবনরমাল হতে হয় তাহলে চেস্ট লিড গুলো লেস দেন 10 মিলিমিটার হতে হবে,
অথবা লিম লিড যেগুলো যদি লেস দেন 5 মিলিমিটার হয়, মানে যে কোনো একটা ক্রাইটেরিয়া মিললেই আপনি সেটাকে লো ভোল্টেজ ইসিজি বলতে পারবেন। আপনি চেস্টের গুলো দেখলেন এবং লিম লিডের গুলো দেখলেন, যদি চেস্টের সবগুলো যদি লেস দেন 10 মিলিমিটার মানে বড় 2 ঘরের চাইতে কম হয়, অথবা আপনার লিম লিড মানে 1 2 3 এভিএল এভিএল এভিএফ এগুলোর সবগুলো লিড যদি 5 কম হয়, মানে ছোট 5 ঘর অথবা বড় 1 ঘরের চাইতে কম হয়, এটা আপনারা মনে রাখবেন, ছোট 5 ঘর মানে বড় 1 ঘর। তাহলে এই ইসিজিটার মধ্যে দেখেন এই যে লিড 1, লিড 2, লিড 3, লিড 1 বড় 1 ঘরের চাইতে কম, লিড লিড 1 বড় 1 ঘরের চাইতে কম, 2 টাও 1 ঘরের চেয়ে কম, 3 তো দেখাই যাচ্ছে না, মানে এখানে যা আছে সবগুলো বড় 1 ঘরের চেয়ে কম। তাহলে আমরা একটু আগে বলছি যে চেস্টের লিড গুলো 10 বেশি হতে হবে, লিম্বের গুলো 5 বেশি হতে হবে ছোট ঘর, অথবা চেস্টের গুলো বড় 2 ঘরের বেশি হতে হবে আর লিম্বের গুলো বড় 1 ঘরের বেশি হতে হবে। যদি না হয় সেক্ষেত্রে লো ভোল্টেজ ইসিজি। তাহলে এই ইসিজিটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি। এখন আমরা যদি কজ দেখি যে লো ভোল্টেজ ইসিজির কজ কি, তাহলে 1 নম্বর যদি আমরা একটা কজ পাই সেটা হচ্ছে মানে ওবেসিটি। যারা ওবেস পারসন মানে ওভারওয়েট, বিএমআই মোর দেন 30 তে যাদের চলে যায়, তাদের বডিতে কারেন্ট পাস করতে একটু সমস্যা হয়। তো ওবেস পার্সনদের যে ইসিজিটা আছে সেটা লো ভোল্টেজ ইসিজি হয়। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রের মধ্যে আপনাকে একটু কেয়ারফুলি ইসিজিটা দেখতে হবে। যাদের পেরিকার্ডিয়াল ইফিউশন আছে তাদের ক্ষেত্রে লো ভোল্টেজ ইসিজি হতে পারে, সিওপিডি তে হতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখান থেকে আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে সিভিয়ার হাইপোথাইরয়েডিজম। মানে লো ভোল্টেজ ইসিজি আমরা অ্যাকচুয়ালি আমরা যখন মেডিকেল ক্যাম্প গুলো করি, প্রতি মাসে আমাদের একটা দুইটা মেডিকেল ক্যাম্প হয়, সেখানে আমরা তো ইসিজি মেশিন নিয়ে যাই। তো সেই ক্ষেত্রে কারো যদি আমাদের ক্লিনিক্যাল ফিচার্স শুনে যদি হাইপোথাইরয়েডিজম মনে হয়, তো লো রিসোর্স সেটিং এর মধ্যে তো সেখানে পরীক্ষা নিরীক্ষা করার বা থাইরয়েড ফাংশন টেস্ট করার কোনো সুযোগ থাকে না। তো তখন সেই ক্ষেত্রে আমরা সিভিয়ার মানে থাইরয়েড প্রবলেমে কোনো সমস্যা থাকলে আমরা সেক্ষেত্রে এটা করে থাকি। শেয়ার বন্ধ করে দিতে হবে। গুগলে হ্যাঁ, তাহলে সিভিয়ার হাইপোথাইরয়েডিজম যদি হয় সেই ক্ষেত্রে লো ভোল্টেজ ইসিজি হবে। তো এটা আমরা ওই যে পেরিফেরিতে যখন আমরা মেশিন নিয়ে যাই ক্যাম্প গুলোতে, অথবা আপনি মনে করেন চেম্বার করেন, সেখানে থাইরয়েড ফাংশন টেস্ট করার কোনো সুযোগ নাই বা সেখানে মেশিন নাই, তখন সেক্ষেত্রে আপনি যদি পেশেন্টের ক্লিনিক্যাল সাইন সিমটম শুনতেছেন যে সবগুলো হাইপোথাইরয়েডিজমের দিকে যাচ্ছে, তখন কনফার্ম হওয়ার জন্য আপনি একটা ইসিজি করে দেখতে পারেন। যখন আপনি ইসিজি করবেন সেখানের মধ্যে লো ভোল্টেজ ইসিজি আসবে। তাহলে লো ভোল্টেজ ইসিজির কারণগুলো ওবেসিটি, পেরিকার্ডিয়াল ইফিউশন, সিওপিডি, সিভিয়ার হাইপোথাইরয়েডিজম, এরপরে হাইপারথাইরয়েডিজম আর প্লুরাল ইফিউশন। আমরা একটু সবাই একটু 5 মিনিট বিরতি নিই, তারপরে আমরা আরেকটা টপিক শুরু করছি। আনমিউট করা। আমি এর করবো এখন। এখন আমি এর করতে পারবো। যে আমরা যতটুকু আলোচনা করছি এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে?
সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমির হামজা ভাই? জি, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আমাদের তো ওই যে আরো কয়েকটা টপিকস আছে, জাস্ট অল্প একটা দুইটা টপিকস আছে, 2 মিনিটের বিরতি দিলাম। হ্যালো ইসমাইল ভাই। জি, হ্যাঁ, ওই হাই ভোল্টেজ লো ভোল্টেজ ইসিজি ওই 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 জায়গাটা একটু আরেকবার বোঝাতে হবে। হাই ভোল্টেজ লো ভোল্টেজ ওই অংশটা আমি একটু বুঝতে পারিনি। আমরা যে নরমাল ভোল্টেজ যদি একটা ইসিজি থাকে, তাহলে সেখানে যে B1 থেকে যে B6 পর্যন্ত আছে, সেখানে কিউআরএস কমপ্লেক্স যে কোনো একটা অথবা দুইটা ছোট ছোট 10টা গড়ের বেশি হবে। তো আমরা ছোট গড় হিসাব করব না, সহজের জন্য আমরা বড় গড় হিসাব করব। বড় ছোট 5 গড় মানে বড় 1 গড়। তাহলে আমরা কিউআরএস কমপ্লেক্স নরমাল ভোল্টেজ হওয়ার জন্য আমাদের এখানে হাই ভোল্টেজের তেমন একটা কথা হয় না, নরমাল ভোল্টেজ আর লো ভোল্টেজ দুইটা জিনিস হিসাব করা হয়। তো নরমাল ভোল্টেজের মধ্যে B1 থেকে B6 পর্যন্ত যে কোনো একটা অথবা দুইটা কিউআরএস কমপ্লেক্সের উচ্চতা 10-এর থেকে বেশি হতে হবে। আর চেস্ট লিড মানে 1 2 3 AVL AVR আর AVS এগুলোর মধ্যে যে কোনো একটা অথবা দুইটা 5 গড়ের চাইতে বেশি হতে হবে, 5 ছোট গড় অথবা বড় 1 গড়ের চাইতে বেশি হতে হবে। যদি এইটা ফলো না করে তখন আমরা বলবো যে এটা লো ভোল্টেজ ইসিজি। হয়তো চেস্ট লিডও এটা ফলো না করতে পারে অথবা লিম লিডও এটা ফলো করতে না পারে, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো লো ভোল্টেজ ইসিজি। তো লো ভোল্টেজ ইসিজি যদি মোস্ট কমন ইম্পর্টেন্ট যদি একটা কজ দুইটা কজ থাকে, একটা ওবেসিটি আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আমরা এখানে 5-6টা কারণ লিখছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা সেটা হচ্ছে ওই দুইটা আর কি। তার মানে বিষয়টা বোঝা গেল যে ওই চেস্ট লিডের মধ্যে যদি দুইটা বড় ঘরের বেশি হয় কিউআরএস কমপ্লেক্সের উচ্চতা, তাহলে এটা নরমাল, কিন্তু দুইটার কম হইলে তারপরে সেটা লো হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে আপনার লিম লিডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা বড় ঘরের লো হবে। হ্যাঁ, প্রেসারের কথা বলি নাই, মানে ভোল্টেজ ভোল্টেজ হ্যাঁ, প্রেসার না, ভোল্টেজ আর কি। মানে দুইটা বড় ঘরের বেশি হলে, মানে চেস্ট লিডে দুইটা বড় ঘরের বেশি হলে তাহলে নরমাল ভোল্টেজ সেটা। আর হচ্ছে গিয়ে দুইটা বড় ঘরের কম যদি উচ্চতাটা হয় তাহলে হচ্ছে লো ভোল্টেজ। আর সে চেস্ট লিডের মধ্যে 6টা লিড আছে, সবগুলো না, যে কোনো একটা দুইটার মধ্যে বড় হইলে ক্রাইটেরিয়া ফিল আপ। আচ্ছা 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 আচ্ছা। আর লিম লিডের ক্ষেত্রে যদি একটা বড় ঘরের বেশি হয় তাহলে সেটা হচ্ছে নরমাল, কিন্তু একটার কম হলে সেটা হচ্ছে লো ভোল্টেজ, রাইট? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শুধু একটু একটা কোশ্চেন করছিলাম যে ওই আপনার লিড, তো আপনার যে ডেফিনেশনের মধ্যে লিডটা বলছেন যে দুইটা ইলেকট্রোডের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা যে লাইনের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে লিড। তাহলে চেস্ট লিডে 6টা ইলেকট্রোডের মধ্যে দিয়ে 6টা লিড কেমন করে হবে? ওখানে তো 5টা হয়ে যায় না? না, 5টা হবে না, সেখানের মধ্যে তো 6টা লিড তৈরি হচ্ছে অল্টারনেটিভলি। এটা যে ইলেকট্রোফিজিওলজি যেটা আছে, হ্যাঁ আপনি যেটা ইয়া করতেছেন ওই ইলেকট্রোফিজিওলজি ইলেকট্রোড আছে, ওখানে 6টা ইলেকট্রোড আছে। হ্যাঁ, 6টা ইলেকট্রোডের মধ্যে মানে আমরা তো আপনার জানি যে লিডের 2 ইলেকট্রোড। হ্যাঁ, এখানের মধ্যে যে আমার B1 থেকে B2 মানে আমাদের ওখানে যদি ইলেকট্রোফিজিওলজি আমাদের এটা বেসিকটা, এটা একটু পরে আলোচনা হবে অ্যাডভান্সের মধ্যে, ওটা ওখানে বুঝতে পারবেন আপনি। এখন জাস্ট এতটুকু মনে রাখেন যে আমাদের ওই 6টা ইলেকট্রোড থেকে আমাদের 6টা লিড তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন ওই যে ওটা আমাদের অনেক বিগিনার আছে, ওটা একটু ইয়া করতে গেলে একটু মানে ইয়া তৈরি হয়ে যাবে। আপনার দেখেন এখানে তো আমাদের 4টা ইলেকট্রোড, লিম লিডের মধ্যে তো 6টা ইলেকট্রোডও নাই, ওখানে 4টা ইলেকট্রোড। 4টা ইলেকট্রোডের মধ্যে আবার তো 3টা আছে, 3টা দিয়ে 3টা হলো আর একটা অগমেন্টেড 3টা হয়। হ্যাঁ, সেটা কিছুটা বুঝি, কিন্তু আমি ওই চেস্টেরটা মানে 6টা দিয়ে 6টা সেখানে একটু আমার কাছে কি ওটা 6 নাম্বারের সাথে আবার 1 নাম্বারের ডিফারেন্স বের করবে কিনা, এবং 6 নাম্বারের সাথে হয়তো ডিফারেন্সটা হতে পারে। ওটা মানে অ্যাডভান্স লেভেলের মধ্যে একটু ইয়া করতে পারবেন আর কি। আচ্ছা, উনি কোশ্চেনটা কি করছে? আমি তো কোশ্চেনটা বুঝলাম না। আমির হামজা ভাই উনি কোশ্চেনটা করছেন যে ইলেকট্রো মানে আমাদের যে লিড বলতাম, লিড তো হলো দুইটা ইলেকট্রোডের ভোল্টেজ ডিফারেন্স থেকে লিড তৈরি হয় আর কি। তো
তো চেস্ট লিডে যদি আমরা 6টা ইলেকট্রোড ধরি তাহলে 1 আর 2 এর মাধ্যমে একটা হবে, এরকম 5টা হওয়ার কথা, 6টা কিভাবে হলো আর কি। তো ওইটা আমাদের না। ওই যে যখন আলোচনা করবে আমাদের বেসিকের মধ্যে ওইটা আলোচনা করলে আবার সবাই একটু মাথায় হবে। ওইটা আমাদের যে 6 লেকচারের মধ্যে যখন করা হবে আপনার এমআই এর ক্লাসের মধ্যে আমির হামজা ভাই বিষয়টা আলোচনা করে দেবে আর কি। আজকে আমরা এত ক্রিটিক্যাল কিছু ডিসকাস করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমি একটু একটা কথা বলি। যিনি কোশ্চেন করছেন উনি কি লাইনে আছেন? হ্যালো? জি আছি, জি আমি হ্যাঁ, আছি। আচ্ছা, কোশ্চেনটা ছিল যে আপনার চেস্ট লিডের 6টা নিয়ে কোশ্চেন ছিল, যে V1 থেকে V6 জি, এইটা? লিডের মধ্যে 6টা থেকে 1 আর 2 এর মধ্যে একটা হলো, 2 আর 3 এর মধ্যে একটা হলো, না না 3 না আর 4 এর মধ্যে একটা হলো। না না, চেস্ট লিডের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো হিসাব নাই। চেস্ট লিডে সরাসরি 6টা আপনার যে ইলেকট্রোড বা 6টা নব আমরা পেশেন্টের বডিতে লাগাবো, সে প্রত্যেকটা ইলেকট্রোড এক একটা লিড ক্রিয়েট করবে। যেমন আপনি V1 যে জায়গাটাতে লাগাচ্ছেন, আপনার ওখান থেকেই V1টা শুধু হচ্ছে, V2 যেখানে লাগাচ্ছেন সেখান থেকে V2 হচ্ছে। আমি গত ব্যাচে এসিএস ক্লাসের মধ্যে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন কনফার্ম করার জন্য রাইট সাইডের ইসিজির একটা এক্সাম্পল বলছিলাম। হ্যালো? আপনাদের স্লাইডে এক জায়গায় বলা আছে যে লিড ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ইলেকট্রোড। না না না, এটা অ্যাকচুয়ালি এটা আপনার তাহলে ওই জায়গাটা তাহলে কারেকশন করতে হবে। কয়েকটা, একটা ইলেকট্রোডের সাথে আরেকটা ইলেকট্রোডের সম্পর্ক আছে লিম্ব লিড গুলোতে একটা ইলেকট্রোডের সাথে আরেকটা সম্পর্ক আছে, ওখানে একটা হিসাব নিকাশের ব্যাপার আছে, কিন্তু চেস্ট লিডে ওই ধরনের কোনো হিসাব নিকাশ নাই। ঠিক আছে? জি, আমরা জি। সবাই তাহলে একটু মিউট করেন, আমরা এখানে দ্বিতীয় টপিকসটা শুরু করতেছি। ক্যালিব্রেশন। তো ক্যালিব্রেশনের মধ্যে আমরা ইসিজি ক্যালিব্রেশনে কি দেখবো, ইসিজি পেপারের টাইমিং, মানে প্রতি সেকেন্ডে 5টা লার্জ বক্স আসতেছে কিনা, ভোল্টেজ গুলো ঠিক আছে কিনা, এটাকে দেখাকে ক্যালিব্রেশন বলে। এখন আমরা আজকে এক্সিসটা বলে আলোচনা করে শেষ করব। ইসিজি এক্সিস মানে হচ্ছে ডিরেকশন, ইসিজি তে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটিটা হচ্ছে সেটা নরমাল ডিরেকশনে যাচ্ছে কিনা। আমরা ইসিজি তে নরমালি আমাদের যে ইলেকট্রিক্যাল যে ফ্লোটা হয়, হ্যাঁ, এগুলো হবে নরমাল আপনার মানে ডাউনওয়ার্ড, লেফট এবং ডাউনওয়ার্ডের দিকে যায়। তো যদি এই এক্সিসটা নরমাল ইসিজিতে লিম লিড গুলো দেখার মাধ্যমে আমরা এক্সিসটা ঠিক মতো হচ্ছে কিনা সেগুলো আমরা বুঝতে পারি। তো একটা নরমাল ইসিজিতে যে লিম লিড সমূহের মধ্যে লিড এভিয়ার ব্যতীত বাকি লিড গুলো পজিটিভ হয়। তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি নরমাল ডিরেকশন ফলো করে তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা নরমাল এক্সিস বলবো। আর যদি আমাদের এই যে রাইট ভেন্ট্রিকল বা লেফট ভেন্ট্রিকল এগুলো কোনো একটা দিক দিয়ে যদি আমাদের ইলেকট্রিক্যাল ফ্লোটা ডেভিয়েটেড হয়ে ওইদিকে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে ওটাকে আমাদের কি এক্সিস ডেভিয়েশন হবে। একটা নরমাল ইসিজি তে লিড 1 এবং এভিএফ এ দুইটাতে কিউআরএস পজিটিভ হবে। মানে তাহলে আমরা যদি নরমাল এক্সিস চিন্তা করব, এরপরে রাইট এক্সিস ডেভিয়েশন কখন হবে, যখন নরমাল ডিরেকশন ফলো করবে না। হ্যাঁ, এটা হয়তো রাইট দিক দিয়ে ডেভিয়েটেড হতে পারে অথবা লেফটে হতে পারে, ওইটা একটা আছে আপনার মানে ভেক্টর দ্বারা ওটা বোঝাতে হবে, সেটা দিকে আমরা যাচ্ছি না। জাস্ট আমরা রাইট এক্সিস ডেভিয়েশন মানে আমার ইলেকট্রিক্যাল ফ্লোটা ডান দিকে চলে যাচ্ছে, হয়তো রাইট সাইডে হার্টের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে রাইট ভেন্ট্রিকলের দিকে, এটার একটা বোঝানোর জন্য। অথবা যদি আমার লেফট এক্সিস ডেভিয়েশন লেফট দিকে কোনো প্রবলেম হচ্ছে তখন ওইদিকে লেফট এক্সিস ডেভিয়েশন হচ্ছে, মানে আমরা ইসিজি লিড গুলো দেখে আমরা বুঝতে পারবো। আর একটা হচ্ছে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। তাহলে এক্সিস নরমাল একটা এক্সিস আমরা বুঝতে পারবো, সেখানের মধ্যে নরমাল এক্সিস আমরা কিভাবে বুঝবো, আগে নরমাল এক্সিসটা দেখে নিই। একটা ইসিজির এক্সিসটা মানে ইলেকট্রিক্যাল ফ্লোটা নরমালি আছে কিনা, আমার হার্টের রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল ওগুলো সঠিকভাবে ইলেকট্রিক্যাল ফ্লো হচ্ছে কিনা সেটা দেখার জন্যই আমরা এক্সিসটা মূলত দেখি। তাহলে নরমাল এক্সিস, একটা নরমাল ইসিজিতে লিড 1 এবং এভিএফ দুইটাতে কিউআরএস পজিটিভ হয়। আমরা যদি এখানে দেখি লিড 1 এবং লিড এভিএফ দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিউআরএসটা পজিটিভ হচ্ছে।
আর একটা নর্মাল ইসিজিতে কিউ এভিআরটা সব সময় নেগেটিভ হয়, তাহলে আমরা এখানে দেখি যে এভিআরটা নেগেটিভ হচ্ছে। তো যদি এভিআর নর্মাল ইসিজি যদি আমরা হালকা এখান থেকে আমরা মনে রাখি যে এক্সিস এর মধ্যে লিড 1 লিড এভিএফ, লিড 1 এর কিউআরএস টা পজিটিভ হবে, লিড এভিএফ এর কিউআরএস টা পজিটিভ হবে, আর লিড এভিআর এর কিউআরএস টা নেগেটিভ হবে। এটা একটা নরমাল ইসিজির বৈশিষ্ট্য। তো যদি এখন রাইট এক্সিস ডেভিয়েশন কখন হবে, তো এক্সিস ডেভিয়েশন বোঝার তো অনেকগুলো পদ্ধতি আছে, আমরা এখানে সহজ দুইটা পদ্ধতি আলোচনা করব। লিড 1 2 এভিএফ এর দিকে লক্ষ্য করা। তো রাইট এক্সিস ডেভিয়েশনের মধ্যে লিড 1 এ কিউআরএস টা নেগেটিভ হবে, লিড 2 3 এভিএফ এ পজিটিভ হবে। আমরা এখানের মধ্যে দেখছি কি যে লিড 1 এর কিউআরএস টা হচ্ছে আমাদের পজিটিভ। তো এখন যদি লিড 1 এর কিউআরএস টা যদি পজিটিভ না হয়ে যদি এটা নেগেটিভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা হবে রাইট এক্সিস ডেভিয়েশন। এক্সিস ডেভিয়েশনের জন্য আমরা তিনটা এক্সিস ডেভিয়েশন আমরা পেতে পারি: রাইট এক্সিস ডেভিয়েশন, লেফট এক্সিস ডেভিয়েশন, এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। তো রাইট এক্সিস ডেভিয়েশনের মধ্যে কি হবে, লিড 1 টা এখানে পজিটিভ, যদি পজিটিভ বলতে কি উপরের দিকে পজিটিভ ডিফ্লেকশন কিউআরএস টা। তো কিউআরএস ডিফ্লেকশন পজিটিভ, যদি রাইট এক্সিস ডেভিয়েশন হয় তাহলে লিড 1 এর কিউআরএস টা নেগেটিভ হয়ে যাবে, মানে নিচের দিকে চলে আসবে। তাহলে লিড 1 এ কিউআরএস যদি নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। এরপরে হচ্ছে যদি লিড 2 টা নরমালি পজিটিভ থাকে, যদি লিড 2 টা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেটা হবে লেফট এক্সিস ডেভিয়েশন। তো লেফট এক্সিস ডেভিয়েশন কনফার্ম করার জন্য আমরা অনেক সময় দেখতে পারি যে লিড এভিএফ টাও নেগেটিভ কিনা। যদি লিড এভিএফ নেগেটিভ, লিড 2 নেগেটিভ, তাহলে এটা কনফার্ম, মানে প্যাথোলজিক্যাল, তার কোনো সমস্যার কারণে তার লেফট এক্সিসটা ডেভিয়েশন হয়ে গেছে। এখন যদি লিড এভিএফ টা পজিটিভ আছে, লিড 2 টা নেগেটিভ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এটা মানে লেফট এক্সিস ডেভিয়েশন হবে, তবে সেটা ফিজিওলজিক্যাল কোনো কজে হতে পারে। তাহলে এখানে খুব ইজিলি যেটা মনে রাখবো যে আমার যদি লিড 1 টা নেগেটিভ হয় তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন, লিড 2 টা যদি নেগেটিভ হয়ে যায়, মানে লিড 2 নেগেটিভ মানে কি কিউআরএস কমপ্লেক্স এখানে উপরের দিকে, যদি নিচের দিকে থাকতো তাহলে আমরা সেটা বলতাম লেফট এক্সিস ডেভিয়েশন। আর যদি 1 এবং 2 দুইটাই যদি আমাদের নেগেটিভ হয়ে যায় তখন সেটাকে বলা হবে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। আর যখন এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন হবে তখন আমাদের যে এভিআরটা আছে, এভিআরটা কিন্তু সেই ক্ষেত্রে আর নেগেটিভ থাকবে না, সেই ক্ষেত্রে এভিআরটা পজিটিভ হয়ে যাবে। তাহলে একটা জিনিস আমরা মনে রাখি, একটা নরমাল ইসিজিতে মানে ইসিজিটা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা, তার বডিতে ইলেকট্রোড গুলো সঠিকভাবে বসানো হয়েছে কিনা, এটা বোঝার জন্য আমরা দেখব যে প্রথমে লিড এভিআরটা দেখবো যে এভিআরটা নেগেটিভ আছে কিনা। যদি এভিআরটা নেগেটিভ থাকে, দেখেন এভিআর এর মধ্যে পি ওয়েভটা নেগেটিভ, কিউআরএস টাও নিচের দিকে গেছে, আবার টি ওয়েভটাও নেগেটিভ। তাহলে এভিআর এর মধ্যে যদি এভিআর টা নেগেটিভ হয় তাহলে আমরা ধরে নিব যে ইসিজিটা সঠিকভাবে নেওয়া হয়েছে। এবার ইসিজিটা সঠিকভাবে নেওয়া হয়েছে হওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করব, ইসিজিতে যা যা তো দেখবো সরে ইসিজির এক্সিসটা ঠিক আছে কিনা, মানে এখানে নরমাল এক্সিস আছে নাকি রাইট অর লেফট এক্সিস ডেভিয়েশন আছে। কারণ যদি রাইট এক্সিস ডেভিয়েশন হয়, এটা তো আপনার প্রথমেই চোখ যাবে লিড 1 এর দিকে। এখন লিড 1 টা এখানে উপরের দিকে, যদি আপনি উপরের দিকে না দেখে কিউআরএস টা যদি নিচের দিকে দেখেন তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন হচ্ছে। তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন হলে আপনার কিছু ডায়াগনোসিস চিন্তা মাথায় চলে আসতে পারে যে না এখানে সামথিং গোইং টু বি হ্যাপেন। অথবা আপনি এরপরে দেখলেন যে না লিড 1 ঠিক আছে, লিড 1 টা পজিটিভ আছে, পরে আপনি লিড 2 টা দেখলেন যে লিড 2 পজিটিভ আছে কিনা, কিউআরএস টা দেখলেন লিড 2 এর কিউআরএস টা পজিটিভ নাই, এটা নেগেটিভ হয়ে গেল। এখন এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাকে মানে আবার চিন্তা করতে হবে যে কিছু প্রবলেম হচ্ছে। তাহলে সর্বপ্রথম আপনি এভিআরটা দেখলেন, দেখে আপনি একটু বুঝতে চেষ্টা করবেন যে তার ইসিজিটা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা। এরপরে এক্সিস গুলো দেখলেন, লিড 1 দেখলেন, 2 দেখলেন, 3 এভিএফ দেখলেন। এখন যদি 1 পজিটিভ নরমাল, 1 টা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন, 2 টা নেগেটিভ হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন, 1 এবং 2 দুইটাই নেগেটিভ হচ্ছে তাহলে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। আর এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন হলে এভিআরটা পজিটিভ হয়ে যেতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে এক্সিস ডেভিয়েশনের কয়েকটা পদ্ধতি আছে। রাইট এক্সিস ডেভিয়েশনের মধ্যে লিড 1 এ কিউআরএস টা নেগেটিভ হয়ে যাবে আর 2 3 এভিএফ পজিটিভ হবে। লেফট এক্সিস ডেভিয়েশনের মধ্যে কি হবে, লিড
টু প্লাস এভিএফ এ কিউআরএস টা নেগেটিভ হবে আর লিড 1 টা পজিটিভ থাকবে। তাহলে সহজে লিড 1 নেগেটিভ হলে রাইট এক্সিস ডেভিয়েশন, লিড 2 যদি নেগেটিভ হয় তাহলে লেফট এক্সিস ডেভিয়েশন, আর যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। এই ইসিজিটার দিকে একটু লক্ষ্য করেন, এখানের মধ্যে যে লিড এটা হচ্ছে 1, তো 1 এর মধ্যে যে কিউআরএস টা আছে, কিউআরএস টা তো নরমালি উপরের দিকে থাকে কিন্তু এখানে নিচের দিকে। তাহলে আমরা একটু আগে বলেছি যে লিড 1 এর মধ্যে যদি কিউআরএস টা নেগেটিভ হয়ে যায়, লিড 1 এর মধ্যে যদি কিউআরএস টা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা হবে রাইট এক্সিস ডেভিয়েশন। দেখেন এটা একটা রাইট এক্সিস ডেভিয়েশনের ইসিজি। এখানের মধ্যে আমার লিড 1 এর মধ্যে কিউআরএস টা নেগেটিভ হয়ে গেছে, লিড 2, 3 এবং এভিএফ এই তিনটা কিন্তু পজিটিভ ঠিক মতে আছে। তাহলে এটা একটা রাইট এক্সিস ডেভিয়েশনের ইসিজি। এখন এটা দেখেন, এটা একটা লিড 1 এর দিকে তাকান, লিড 1 টা পজিটিভ আছে, যে কিউআরএস টা পজিটিভ আছে, কিন্তু লিড 2 এর দিকে তাকান, লিড 2 এর কিউআরএস টা নেগেটিভ। আমরা জানি নরমাল ইসিজি তে সবগুলোতে মোটামুটি এভিআর ব্যতীত বাকি সবগুলোতে পজিটিভ থাকে। তাহলে এখানে দেখেন এভিআর টা নেগেটিভ আছে, তো এভিআর নেগেটিভ থাকা মানে ইসিজিটা সঠিকভাবে নেওয়া হয়েছে, ইলেকট্রোড গুলো সঠিকভাবে বসানো হয়েছে। তাহলে এখন এই যে লিড 1 এর মধ্যে কি হলো পজিটিভ, তার মানে লিড 1 টা ঠিক আছে। লিড 2 আমার পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু লিড 2 টা পজিটিভ না হয়ে আমার হয়ে গেল কি লিড 2 টা নেগেটিভ, এবং এর সাথে সাথে মানে 3 এভিএফ সবগুলো নেগেটিভ হলো। যেহেতু সবগুলো নেগেটিভ হয়ে গেল তাহলে এটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। এখন একটা কথা মনে রাখেন, সাপোজ এখানের মধ্যে লিড মানে 2 টা নেগেটিভ হইলো, এভিএফ টা যদি নেগেটিভ না হতো সেই ক্ষেত্রে আমরা কি বলতাম? যদি এভিএফ টা নেগেটিভ না হতো তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা তাও লেফট এক্সিস ডেভিয়েশন বলা হতো, বাট সেটা মোস্ট সিগনিফিকেন্ট হতো না, মানে খুব প্যাথোলজিক্যাল না, ওটা ফিজিওলজিক্যাল অথবা পসিবল কোন মানে পসিবল লেফট এক্সিস ডেভিয়েশন বলা হতো তখন এটাকে। এখানে আসেন একটা সেলফ অ্যানালাইসিস আমরা দিলাম, দেখি এখানের মধ্যে আমরা একটু কথা বলি যারা আছেন। যে এখানে সজীব আছো? সজীব? জি ভাই আছি। এখানে কোন এক্সিস ডেভিয়েশন দেখো তো? এখানে হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। লেফট এক্সিস ডেভিয়েশন কিভাবে বুঝবো আমরা? ওই যে লিড 2 তে কিউআরএস কমপ্লেক্সটা নেগেটিভ। হ্যাঁ, এখন লিড 2 তে থাকলে এটা আমরা কনফার্ম কিভাবে করব? লিড 2 তে কনফার্ম করব, ওই যে এবিএফ এও আছে। হ্যাঁ, এবিএফ দ্বারা আমরা ওটাকে কনফার্ম করতে পারবো। আচ্ছা, তাহলে এটা বুঝে আসলো। তাহলে এটা হলো অ্যানসার হলো লেফট এক্সিস ডেভিয়েশন, কারণ কি এখানে লিড 2 এবং এবিএফ টা নেগেটিভ। এখন আসি আমরা কমন কজ অফ লেফট এক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, সর্বপ্রথম যদি কোনো পেশেন্টের লেফট এক্সিস ডেভিয়েশন থাকে, আমরা একটা জিনিস একটু চিন্তায় রাখবো যে পেশেন্টের মেবি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। তখন আমরা বাকিও এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব, কিন্তু আমরা একটু মাথায় রাখতে চেষ্টা করব হয়তো পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। যদি আমরা অন্যান্য জায়গায় অথবা তার কি আছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, অথবা লেফট অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক, এগুলো কোনটা কি সেটা আমরা পরে আলোচনা করব ডিটেইলসে, অথবা নরমাল ভেরিয়েন্টও হতে পারে। কিন্তু একটা পেশেন্টের যদি লেফট এক্সিস ডেভিয়েশন হয় তাহলে আমরা তার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা আমরা চিন্তা করতে পারি। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির অনেকগুলো কারণ আছে, ইসকেমিক হার্ট ডিজিজে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, এরপরে হচ্ছে আনকন্ট্রোল প্রলং হাইপারটেনশন, পারসিস্টেন্ট হাইপারটেনশনে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। আদার্স লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির যে কজগুলো আছে সেগুলো আমরা তখন মাথায় চিন্তা করতে পারবো। সেলফ অ্যানালাইসিস টু, এই ইসিজিটাতে কোন এক্সিস ডেভিয়েশন মহাইমিনুল অন্তর ভাই? জি এখানে বুঝতে পারতেছেন এখানে কোন এক্সিস ডেভিয়েশন? এটা কি নরমাল এক্সিসে আছে? আমার এক্সিস ডেভিয়েশনটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, পুরো এক্সিস ডেভিয়েশনটা আমার ডেভিয়েশনটা বুঝতে আমার একটু প্রবলেম হচ্ছে। আমার চেষ্টা করে আসলে বুঝতে পারছি। আলোচনা করছি কি একটা নরমাল ইসিজিতে এই যে লিড 1 এর কিউআরএস টা পজিটিভ হবে, এতটুকু বুঝছেন?
মহামিনুল অন্তর বুঝতে পারছেন? আবার বলেন একটু। এটা একটা নরমাল ইসিজি। তো এই হ্যাঁ, নরমাল ইসিজির যে আমরা লিড, এটা লিড 1, এটা 2, 3 এভিএফ। তো এই যে লিড 1 এর মধ্যে দেখেন কিউআরএস টা পজিটিভ, মানে উপরের দিকে গেছে, ঠিক না? হুম তাহলে একটা নরমাল এক্সিস এর মধ্যে কিউআরএস টা লিড 1 এর মধ্যে পজিটিভ হবে, লিড 2 তো পজিটিভ হবে। পজিটিভ হবে। এখন যদি লিড 1 এ যদি পজিটিভ না হয় তাহলে সেটা কি হবে, মানে লিড 1 পজিটিভ না হয়ে যদি নেগেটিভ হয়ে যায় তখন আমরা বলবো রাইট এক্সিস Right. ডেভিয়েশন। আর যদি লিড 2 তে পজিটিভ না হয়ে নেগেটিভ হয়ে যায় তখন সেটা হবে লেফট এক্সিস ডেভিয়েশন। তখন ওটা আমরা কনফার্ম করব এভিএফ দ্বারা, ঠিক আছে? বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন এই ইসিজিটার দিকে লক্ষ্য করেন। লিড 1 আমরা বলছি যে পজিটিভ হওয়ার কথা, ঠিক না? কথা। কিন্তু এখানে যে লিড 1 এর কিউআরএস টা নিচের দিকে গেছে। আইসোইলেকট্রিক লাইন, এই যে লাইনটা আছে এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন। আমি একটু এ করে দেখাচ্ছি। এই যে আমাদের নরমাল ইসিজি হলে আমার এটা উপরের দিকে হয়ে এভাবে হওয়ার দরকার ছিল, ঠিক না? হ্যাঁ। কিন্তু এটা আমার কিউআরএস টা এই যে এটা আমার কি হলো, মানে কিউআরএস কমপ্লেক্সটা নিচের দিকে চলে আসলো। নিচের দিকে চলে আসছে। তাহলে এটা আইসোইলেকট্রিক লাইন থেকে নিচে গেছে। নিচে গেছে। তাহলে লিড 1 এর মধ্যে কিউআরএস টা হওয়ার কথা ছিল আইসোইলেকট্রিক লাইন থেকে উপরে, মানে পজিটিভ হওয়ার কথা ছিল। তা আমরা বলেছি যদি কিউআরএস কমপ্লেক্স ইন লিড 1 যদি পজিটিভ না হয়ে আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে চলে যায় তখন সেটাকে আমরা বলবো রাইট এক্সিস ডেভিয়েশন। এখন এই যে লিড 2 এর দিকে লক্ষ্য করেন, লিড 2 এর যে কিউআরএস কমপ্লেক্সটা আছে এটা এখানে কিন্তু পজিটিভ। পজিটিভ আসছে। যদি এটা পজিটিভ না হয়ে যদি এটা এরকম হতো লিড 2 তে তখন এটাকে আমরা বলতাম নেগেটিভ। তো আর যদি লিড 2 তে কিউআরএস টা নেগেটিভ হতো তখন সেটাকে আমরা বলতাম লেফট এক্সিস ডেভিয়েশন। তাহলে নরমাল হতে হলে কোন এক্সিস ডেভিয়েশন ছাড়া নরমাল এক্সিস হতে হলে আমার লিড 1 এ কিউআরএস টা পজিটিভ হতে হবে, লিড 2 তেও পজিটিভ হতে হবে। যদি এটা না হয় তাহলে অ্যাবনরমাল। এখন অ্যাবনরমালের মধ্যে হয়তো রাইট এক্সিস ডেভিয়েশন, রাইট ভেন্ট্রিকলের মধ্যে কোনো সমস্যার কারণে হতে পারে, আর লেফট এক্সিস ডেভিয়েশন লেফট ভেন্ট্রিকল অথবা হার্টের লেফট সাইডে কোনো সমস্যার কারণে হতে পারে। তো যদি রাইট এক্সিস ডেভিয়েশন কখন হবে, লিড 1 এ যদি নেগেটিভ হয়ে যায়। আর লেফট এক্সিস ডেভিয়েশন কখন হবে, যদি লিড 2 তো কিউআরএস টা নেগেটিভ, মানে আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে যায়, এবং লিড এভিএফ ও যদি আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে যায় তখন এটাকে আমরা কনফার্ম করতে পারবো যে এটা লেফট এক্সিস ডেভিয়েশন। এতটুকু তো বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি। তাহলে মানে লেফট এক্সিস ডেভিয়েশন মানে আমাদের এক্সট্রিমলি এখানে কোনো প্রবলেম না হলে তো লেফট এক্সিস ডেভিয়েশন হয় না। তার মানে কিছু একটা সমস্যা হচ্ছে। এখন যদি কোনো পেশেন্টের লিড 1 ও যদি নেগেটিভ হয় আর লিড 2 ও যদি নেগেটিভ হয়, মানে দুইটাই নেগেটিভ, তাহলে এটা এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। মানে রাইট ডাইন সাইডও হতে পারে, বাম সাইডও হতে পারে। এটা খুবই রেয়ার, হাজারের মধ্যে একটা দুইটা এগুলো হয়ে থাকে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। এবার বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এটাতে বলেন তো এবার যদি বুঝে থাকেন, এখানে লিড 2 টা পজিটিভ না নেগেটিভ? এখানে লিড 2 তো নেগেটিভ দেখাচ্ছে। নেগেটিভ দেখাচ্ছে। আবার লিড এভিএফ টা? লিড এভিএফ ও নেগেটিভ। লিড 3 নেগেটিভ। তাহলে এটা কোন এক্সিস হবে? এক্সিস ডেভিয়েশনটা কি নরমাল না অ্যাবনরমাল? এটা তো অ্যাবনরমাল অবশ্যই। হ্যাঁ, অ্যাবনরমালের মধ্যে লেফট এক্সিস ডেভিয়েশন। লেফট এক্সিস ডেভিয়েশন। আচ্ছা, তাহলে সেলফ অ্যানালাইসিস, এটা কোন এক্সিস ডেভিয়েশন বলেন? লিড 1 কি নরমাল না পজিটিভ না নেগেটিভ? লিড 1 টা পজিটিভ। পজিটিভ। লিড 2? লিড 2 এর নিচের দিকে আসছে না? নিচের দিকে আসছে নেগেটিভ। 3 ও নেগেটিভ। 3 ও নেগেটিভ। এভিএফ ও নেগেটিভ। তাহলে এটা কোন এক্সিস ডেভিয়েশন? এটা তো হচ্ছে কি লেফট এক্সিস ডেভিয়েশন। এই কিন্তু ইসমাইল ভাই দেখেন এইখানে কিন্তু এই যে অল্প একটু যে কিউআরএস আর ওয়েভটা একটু অল্প উপরের দিকে উঠে গেছে। আচ্ছা শুনেন, এটা ভালো কোশ্চেন করতেন।
এই যে আমরা নিচের দিকে যেটা যায় সেটাকে হ্যাঁ। এস ওয়েভ বলছি না? এফ ওয়েভ, হ্যাঁ হ্যাঁ, এস ওয়েভ যদি S আর wave। ওয়েভের চাইতে বড় হয়, মানে এস টা বড় হওয়া মানে নেগেটিভ, আর আর বড় হওয়া মানে পজিটিভ। এটা Positive। আরেকটু মাথায় মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা আরো আচ্ছা, সহজে বুঝতে পারছি। উপরের অংশ থেকে যদি নিচের অংশ বড় হয় সেটাকে আমরা নেগেটিভ বলবো, নেগেটিভ আর বলবো, আর উপরের অংশ যদি নিচের অংশ থেকে বড় হয় সেটাকে আমরা পজিটিভ বলবো। পজিটিভ বলবো। কিসের উপরে? আইসোইলেকট্রিক লাইনের উপর। আইসোইলেকট্রিক লাইনের উপরে। তাহলে কিউআরএস কমপ্লেক্সের যদি আইসোইলেকট্রিক লাইনের উপরের সেগমেন্ট যদি বড় হয়, এটা খুব ইজিলি বললাম আর কি, তখন এমনি নরমাল হচ্ছে যদি আরটা ডমিনেন্ট হয় তাহলে পজিটিভ, আর এসটা যদি ডমিনেন্ট হয় তাহলে নেগেটিভ। নেগেটিভ। বুঝতে পারছি। তাহলে লেফট এক্সিস ডেভিয়েশন গেল, লেফট এক্সিস ডেভিয়েশনের কজ, লেফট এক্সিস ভাইয়া, ডেভিয়েশন যদি লেফট লিড ভেন্ট্রিকুলার অনে পজিটিভ, নেগেটিভ এবং এভিএফ এ পজিটিভ হয়, এই কন্ডিশনটাকে কি বলবো? কোনটা? লিড অনে নেগেটিভ বাট এভিএফ এ পজিটিভ, এই কন্ডিশনটা কি তখন লিড কি ওয়ানে বলবো? যদি নেগেটিভ হয় তাহলে লেফট রাইট এক্সিস ডেভিয়েশন। হুম, কিন্তু এভিএফ যদি পজিটিভ থাকে? হ্যাঁ, ওটা তো পজিটিভই থাকবে, যে আপনি এটা একটু লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে হবে। রাইট এক্সিস ডেভিয়েশনে কি হবে? লিড 1 এ কিউআরএস টা নেগেটিভ হবে, 2 3 এভিএফ এ পজিটিভ হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ধন্যবাদ। স্লাইড গুলো দিয়ে দেব আপনাদেরকে, আজকে দিয়ে দেব, আপনি সবগুলো একটু দেখে নেবেন। তাহলে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন আলোচনা করছি, ওখানে ফিগারটা এখানে দেওয়া হয় নাই, ফিগারটা আমি পরে। হ্যালো ভাইয়া, হ্যালো। জি জি, এই যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন নরমাল ভেরিয়েন্ট কোনটা তাহলে? না, মানে নরমাল ভেরিয়েন্ট ভেরিয়েন্ট কজ নয়, এটা হিসেবে কজ, এটা একটু বুঝতে কজের, চেষ্টা করুন। মানে হ্যাঁ। কোনো পেশেন্ট হেলদি, তার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নেই, কোনো কজ নাই, কোনো কিছু ছাড়াও লেফট এক্সিস ডেভিয়েশন হতে পারে। এটা খুব রেয়ারলি হয় আর কি, 5 to 6% ইন্ডিভিজুয়াল এটা হয়। তাহলে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশনের ইয়েটা এখানে নাই। আচ্ছা, আজকে হার্ট রেট ক্যালকুলেশনটা কি আমরা আজকে আলোচনা করব নাকি কালকে থেকে করব? আপনারা বললে আমরা যেতে পারি। আমরা 1 ঘন্টার বেশি কিন্তু লেকচার নেওয়ার জন্য ইন্টারেস্টেড না, কারণ কনসেন্ট্রেশন ধরে রাখার ব্যাপার আছে। ইসমাইল ভাই, হার্ট রেটটা না হয় কালকে আমরা আলোচনা করি। হ্যাঁ, তো 10:30 বেজে গেছে, 11টা প্রায় বাজবে আর কি, যেটা তাহলে ভালো মনে আমরা করেন আর আজকে কি। যেটা আলোচনা করছি, মোটামুটি আমরা কালকে থেকে বাকি টপিকস আলোচনা করব। আমরা চাই খুব অল্প করে আমরা বেসিকটা বুঝি। তো যদি আমরা বেসিকটা বুঝতে পারি তাহলে ইসিজিটা আমরা শেষ করতে পারবো না, মানে পড়ে, মানে 10 ঘন্টার মধ্যে আমাদের 10টা লেকচার, কিন্তু আমরা 10 ঘন্টার মধ্যে একবারে আপনি করার জন্য বেসিক যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মাস্ট টু নো, সেটা ইনশাআল্লাহ আমরা ধরে দিতে চেষ্টা করব। তো তাহলে আমরা হার্ট রেট থেকে আমরা কালকে পড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমাদের এখন আপনাদের কাছে আমাদের একজন মেন্টর ডক্টর আমির হামজা ভাই আছেন? আমির হামজা ভাই? জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন আমাদের আমির হামজা ভাই আমাদের ইসিজি ফার্স্ট ব্যাচের মধ্যে খুব ভালো, উনি অ্যাডভান্স লেভেলের টপিকস গুলো নিয়ে আলোচনা করছেন। তো ভাইয়া এখানেও সেশন নেবেন। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, পার্টিসিপেন্টদের কাছে, আমরা কি ক্লাসগুলো কন্টিনিউ প্রতিদিন করে নেব না একদিন পর পর নেব? আমরা আগে যে 130 জনকে আমরা ইসিজি শিখেছি, আলহামদুলিল্লাহ ওখানের মধ্যে থার্ড ইয়ারের স্টুডেন্টও এখন এমআই ডায়াগনোসিস করতে পারে। তো এখন যদি আপনারা ওখানে আমরা একদিন ক্লাস নিচ্ছি, একদিন অফ ছিল, তো একদিন ক্লাস নিয়ে একদিন অফ থাকলে কি তাহলে হতো, একদিন ওইদিন পর আমাদের পর নেওয়াটাই বেটার হবে। তাহলে একদিন একটু পড়াশোনা করার মতো, একটু স্টাডি করার মতো সময় বাকি পাওয়া যে যাবে। একদিন অফ থাকতো। ভাইয়া, আমার একটু কথা ছিল। আমাদের হচ্ছে 42 তে তো আসলে জয়েনিং এর ডেট অলরেডি দিয়ে দিয়েছে 28 তারিখে। তো এজন্যই আসলে চাচ্ছিলাম যে একটু কষ্ট হলেও যদি ডেইলি নেওয়া যায় আমাদের জন্য একটু হেল্প হতো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে বেসিক ইসিজিতে যে 4টা ক্লাস আছে আমরা এটা ডেইলি নিয়ে নিচ্ছি। এরপরে আমাদের যে অ্যাডভান্সের আরো 5টা ক্লাস, সবগুলো আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে সবগুলো ভিডিও রেকর্ডেড দেওয়া আছে। তো আপনারা এখন রেকর্ডেড দেখার দরকার নাই, আগে বেসিকটা আপনারা মানে লাইভ ক্লাসগুলো করেন, করার পরে গ্রুপের বাকিটা দেখলে আপনাদের সহজ হবে। আমাদের ফার্স্ট সেশনের ক্লাসগুলো দেওয়া আছে। তাহলে আমরা ইনশাআল্লাহ মোটামুটি প্রথম যে বেসিক গুলো আছে, বেসিক গুলোর মধ্যে আবার যদি গ্যাপ হয় সেটাও একটা ব্যাপার, মানে মনে রাখতে কষ্ট। আবার অ্যাডভান্সের গুলোর মধ্যে একটু গ্যাপ থাকলে ভালো। তো যেহেতু আপনারা 42 বিসিএস এর যারা আছেন তারা ইয়ে থেকে করে নিতে পারবেন। আমরা তাহলে মোটামুটি এখন টানা চালাই নিচ্ছি ইনশাআল্লাহ।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের মেসেঞ্জার গ্রুপ মানে 24 আওয়ারে ওপেন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের একটাই কথা থাকবে যে একজন পার্টিসিপেন্টও যেন মানে ইসিজির বেসিক না বুঝে যেন এখান থেকে বিদায় না নেয়। আপনারা যদি গ্রুপ মেসেঞ্জারে লিখতে যদি মানে হেজিটেট ফিল করেন তাহলে আমাদের পার্সোনাল মেসেঞ্জারও আপনারা নক দিতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, সব জায়গায় আপনারা ইয়া করতে পারেন। আর আপনারা রেগুলার প্র্যাকটিস করতে হবে, আর গ্রুপের মধ্যে একটু অ্যাক্টিভ থাকবেন, যে মেসেঞ্জার গ্রুপটা আছে এটাতে একটু অ্যাক্টিভ থাকবেন। তো আজকে আমরা এখানে শেষ করলাম ইনশাআল্লাহ। আর 42 বিসিএস এর জন্য আমাদের স্পেশাল একটা কোর্স আসতেছে, এটা আমাদের জনপ্রিয় মেন্টর ইলিয়াস ভাইয়া নেবেন। তো সেটা হচ্ছে লো রিসোর্স সেটিং এ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এটা ইনশাআল্লাহ আপনারা ওটা তো থাকতে চেষ্টা করবেন। তো শুকরিয়া সবাইকে, ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেউ চলতেছে তো, এই যে